আসসালামু আলাইকুম। আম আজকে আমাদের ওয়েবিনারটা আমরা করতেছি লাইফ সায়েন্সের উপর। আমাদের সাথে থাকছে এমডি সরোয়ার আলম পারভেজ। আমরা তাকে প্রথমে ওয়েলকাম করে নিচ্ছি। ওয়েলকাম সরোয়ার। Hello, Newton. How are you? এই তো আম, প্রথমে আসলে ওয়েবিনার অনেক দিন ধরেই তো তুই জাপানে গবেষণা করতেছিস, তারপরে এখন সামনে আমেরিকার দিকে আসতেছিস। প্রথমে তো আমরা দুইজনেই এই শাহজালালে পড়তাম, তখন তোর সাথে পরিচয়। তো তারপর থেকে যে তুই যে মানে জাপানে আসলি রিসার্চ ফেলোশিপে, তারপরে এখন যে তুই আমেরিকাতে সামনের দিকে আসতেছিস, এই পুরা যে তোর যে যাত্রাটা বা জার্নিটা, এটা নিয়ে তুই যদি মনে কর যে প্রথমে বলতে তুই কিভাবে আগালি, এটা আর কি প্রথম কোশ্চেন। আচ্ছা, বুঝতে পারলাম। সো প্রথমে আমি তোকে ধন্যবাদ জানাই যে আমাকে আসলে কিছু বলার সুযোগ দিছস। সো আসলে আই অ্যাপ্রিশিয়েট তোর এই কাজটাকে। যে মানে আমাদেরকে এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে আমরা আসলে ওইগুলো জানি না। তো যাই হোক আমি শর্টলি আমার যে জার্নিটা এটা আমি শর্টলি বলি যে কিভাবে আসলে আমার রিসার্চ ক্যারিয়ার আমি শুরু করি এবং কিভাবে আমি এখন যে আমেরিকাতে পিএইচডি পেলাম বা এটা কিভাবে আমার ফুল ফান্ডেড স্টাডি পেয়েছি আমি ব্রিফলি জাস্ট বলব। তো আসলে আমি আমার রিসার্চ যেটা সেটা আসলে শুরু করছি বলতে গেলে আ আ রিসার্চের প্রতি আমার যে ইন্টারেস্ট আসলে সেটা যে একেবারে আগে থেকে ছিল তা না। আমি যখন ইউনিভার্সিটিতে ১ম আসি জেনেটিক্সে শাহজালালে যখন ১ম আসি, তখন আমাদের যে বিভিন্ন স্যাররা ক্লাস নিতে আসতো ইন্ট্রোডাকশন ওরিয়েন্টেশন টাইপের তখন আসলে তাদের যে বিভিন্ন ধরনের কথা থেকেই আসলে আমি মোটিভেশনটা পাই যে না, আসলে আমি ১ম এ আসলে যেটা সত্যি বলতে আমি ১ম এ জেনেটিক্স সম্পর্কে খুবই কম জানতাম। যে জেনেটিক্স আসলে কি? এখানে কি করা যায় জানতাম না। সো ডিপার্টমেন্টে আসার পরেই আসলে এই সাবজেক্ট সম্পর্কে জানা হয় এবং যে স্যারদের যে আ অ তাদের যে রিসার্চ বা তাদের যে মোটিভেশন এখান থেকে আসলে জানা। তো আমি অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি ফার্স্ট ইয়ার থেকেই রিসার্চ ইনভলভ হওয়ার জন্য চেষ্টা করছিলাম। বাট যেটা সত্যি বলতে আমি অনেকের সাথেই অনেক বড় ভাইয়ের নক দিছি। আমার খুব ফার্স্ট ইয়ারেই আমি একদম ফার্স্ট ইয়ারের শেষের দিকে আমি অনেক বড় ভাইয়ের নক দিছি, অনেক স্যারের সাথে কথা বলছি। বাট আসলে কারো থেকে আসলে পজিটিভ রেসপন্সটা পাই নাই রিসার্চ এর ক্ষেত্রে। সবারই একটা কথা ছিল যে আসলে আমি হচ্ছে নিউ স্টুডেন্ট বা এই লেভেলে রিসার্চ করা যায় না বা এরকম। তো আসলে যেটা আমাদের দেশে সচরাচরই হয় যে না আমরা মনে করি যে আসলে 4th ইয়ার কিংবা একটা আ অনার্স লেভেল শেষ করার পরেই যে রিসার্চ করা যায়, এটাই একটা আমাদের আসলে একটা ভুল ধারণা। তো আমি আসলে অনেক চেষ্টা করছি বাট যেটা বললাম এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল যে কিভাবে এখন আর জিনিসটা হচ্ছে কিছু না জেনে আসলে শুরু করা যায় না। পরবর্তীতে আমার এক বড় ভাই সাইদ আনোয়ার অনুজ ভাই উনি বর্তমানে আলবার্টা ইউনিভার্সিটিতে আছেন। তো একমাত্র এই বড় ভাই তখন মানে বলছিল যে না আসলে রিসার্চ আসলে এমন এক জিনিস যেকোনো জায়গা থেকে আসলে শিখা যায়। তো আমি আস্তে, আস্তে আসলে ভাইয়ের গাইডলাইন ধরে আসলে শুরু করি। আমার ওইখান থেকে আমার যাত্রা শুরু। যে রিসার্চ আসলে জানা। ভাই খুব আমাকে সত্যি বলতে ভাই আমার হাতে ধরে অনেক কিছু শিখাইছে। ওই যে 2-1 থাকতেই অর্থাৎ আমি 2nd ইয়ার থাকতেই ডিরেক্টলি আসলে রিসার্চ এর সাথে ইনভলভ হই ভাইয়ের সাথে। তখন আস্তে, আস্তে যখন ভাই আমারে যেটা বলল যে আমাদের দেশে তো আসলে সত্যি বলতে আ ওয়েট ল্যাবে মানে এক্সপেরিমেন্টাল কাজ করা খুবই ডিফিকাল্ট। আর যে ল্যাব ফ্যাসিলিটি বা অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো খুবই কঠিন বিষয়। তো ভাই আমাকে যেটা সাজেস্ট করল যে যদি এখান থেকেই কাজ করা যায়, তাহলে কম্পিটিশনাল যে কাজগুলো আছে এগুলো থেকে স্টার্ট করা আরকি। তখন থেকেই আসলে আমার কম্পিটিশন নিয়ে কাজ শুরু করা। ভাইয়ের সাথেই শুরু করা। ভাই আমাকে টাস্ক দিত, আমি করতাম। তো এইভাবে আসলে আমার সাথে রিসার্চ এর সাথে ইনভলভ হওয়া। তো আস্তে, আস্তে যখন আমি 4th ইয়ারে যাই, তখন পরবর্তীতে আমাকে আ একটা আমাদের প্রফেসর জাকির স্যার উনি আমাকে অপরচুনিটি দেয়। ধরতে গেলে আসলে আমাকে টোটালি ইন্ডিপেন্ডেন্স দিয়ে দেয় আরকি যে একটা প্রজেক্ট দাঁড় করানো বা কাজ করানো। এবং ওই সময়ের ভিতরে আসলে আমরা অলরেডি আসলে অ্যাম অ বিভিন্ন কনফারেন্সে অলরেডি অ্যাটেন্ড করি। অনুজ ভাইয়ের সাথে আমি ২-১ টা কনফারেন্সে যাই, আমরা কাজ শুরু করি। সো 3rd ইয়ার মূলত 3rd ইয়ার থেকে আমি মূলত একদম ধরতে গেলে কাজে ইনভলভ হয়ে যাই বা আমার একদম পুরা রিসার্চ শুরু হয়ে যায়। এবং আমি যখন গ্র্যাজুয়েশন শেষ করি ২০২০ সালে অলরেডি আমার তখন ৪ টা পেপার হয়ে যায় আরকি। সো মানে আমি অনার্স শেষ করার আগেই আমার রেজাল্টের আগেই আমার টোটাল ৬ টা পেপার পাবলিশড হয়ে যায়। সো বাট যেটা সমস্যা হয় আমাদের যখন ২০২০ সালে আমাদের যখন তোর এই আ মানে আমাদের পরীক্ষা শেষ তখন ঠিক সেই মুহূর্তে আসলে এই COVID-19 যে COVID-19 টা আসে। মানে একটা প্যান্ডেমিক সিচুয়েশন এটা আমরা সবাই জানি খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশন। এবং এই প্যান্ডেমিক এর সময় আসলে মানে ধরতে গেলে একটা মানে খুব কঠিন সময়ের ভিতর যেতে হয় আরকি। এই যে সত্যি বলতে আমার গ্র্যাজুয়েশন শেষ হয়। ঠিক সেই মুহূর্তে হচ্ছে আমার আব্বা দেশের বাইরে থাকেন। সো আমার আব্বা হচ্ছে দেশে বেড়াতে আসেন। সো প্যান্ডেমিক এর কারণেই তোর আমার আব্বা দেশে আটকা পড়ে যায়। সো আটকা পড়ে গেলে তখন তো বুঝা যায় আমার আব্বা যেহেতু আমাদের পরিবারের একমাত্র এবং আমার আব্বার জন্য আমি এতটুকু। সো ঠিক সেই মুহূর্তে যখন আমার আব্বু যখন হচ্ছে তোর দেশে যখন আটকা পড়ে যায়,
তখন ওই সময়টাতে আমার আব্বা দেশে যেতে পারতেছেন না, এবং আমিও মাত্র আসলে এই মানে পরীক্ষা দিয়ে আসলাম। আমিও তখন কোভিডের সময় কোনো কিছু করতে পারতেছি না। ঠিক সে সময়টাই আসলে মূলত ডিফিকাল্টটা আসে। সো ওই সময়টা আসলে কঠোর পরিশ্রম করতে হয়। তো তখন যেটা হয়, তখন আমি আমার নতুন বিয়েও করি আসলে সত্যি বলতে। তখন আমার নতুন বিয়ে হয়। তো সব মিলাই আমি একটা খুব কঠিন সিচুয়েশন এর ভিতরে যাই। আমার আব্বু যাইতে পারতেছিল না। আমি কোনো জব পাইতেছিলাম না। তখন আমি টিউশন শুরু করি। বা অনেক টিউশন করি, যেহেতু আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হচ্ছিল। আমার আব্বাও যাইতে পারতেছিল না। আমার আব্বা সত্যি বলতে অনেক পরিশ্রম করছে বা যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, যেহেতু আরকি। তো পরবর্তীতে এই সময়টার ভিতরেই তো আমি যেটা করলাম যে, এই সময়টার ভিতরেই যেহেতু এখন ঘরে বসা, সেই সময়টার ভিতরে আমি ফুল টাইম যে ইনভেস্টমেন্ট, সেটা আমি আসলে রিসার্চ এ করছি। যেটা সত্যি কথা। যখন দেখলাম আমি একটা সময়ের ভিতরে আটকা পড়ে গেলাম যে আসলে আমাদের কোন কিছু করার ইয়া নাই। তখন আমি এই সময়টাতে আমি যেটা করছি যে, কম্পিটিশনাল যে বেসিক যে টেকনিক গুলো আছে, যেমন আমি প্রোগ্রামিং যে আছে ওটা আমি শিখে ফেলি, এবং মেশিন লার্নিং যেটা আছে ওটা আমি শিখে ফেলি, এবং আমি ডিরেক্ট রিসার্চ এ ইনভলভ হয়ে যাই। এবং তখনই আমি হচ্ছে ফুল রিসার্চ এ যে ইয়া করি। আমি দিনের বেলা টিউশনি করতাম, এবং রাতে দেখা যেত আমি হচ্ছে ৪টা, ৫টা এবং ভোর। সো আমি হচ্ছে সারারাতই দেখা যেত পড়ালেখা করছি, অথবা কোন একটা কাজ করতেছি বা রিসার্চ এ ইনভলভ হই আরকি। এবং সেই সাথে আমি আবার তখনই, যেহেতু আমাদের গ্র্যাজুয়েশনও শেষ, তো সেই সাথে আমি আবার প্রফেসরদের মেইলিং করাও শুরু করি। সো ১ম সত্যি বলতে প্রফেসরদের মেইলিং করে কোনো রেসপন্স পাই নাই, বা পাওয়া যাইত না সত্যি বলতে। তখন আমি আবার আমার ওই বড় ভাই অনুজ ভাইয়ের সাথে কথা বললাম যে, "ভাই এরকম মেইলিং করি, কোনো রেসপন্স আসে না ভাই।" তখন আমি আসলে, এখন আমি আসলে যেটা দেখলাম, সো আমি তখন ভাই আমারে কিছু সাজেশন দিছিল। সো সাজেশন গুলো দেওয়ার পর আমি যখন মেইলিং করা শুরু করি, আসলে সবকিছুর একটা ফরমেট আছে। যে জিনিসটা হচ্ছে, আমরা যখন কাউকে কোনো কিছু এক্সপ্রেস করব, যে এক্সপ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আসলে যেটা বুঝা যায়। তখন থেকে দেখা যায় আমি হচ্ছে তখন 99% আসলে ধরতে গেলে, আমি যদি ১০ জনের প্রফেসরকে মেইল করতাম, এবং সবার থেকে মোটামুটি পজিটিভ রেসপন্স পাইতাম। বাট যেহেতু এটা প্যান্ডেমিক সময় ছিল, এবং আমিও হচ্ছে এদিকে সময় দিতে হইতো, বা একটা খুব ডিফিকাল্ট সময়ের ভিতর ছিল। তো যাই হোক, আস্তে দেখা গেল আমি ইউএস এর কিছু প্রফেসর থেকে ভালো রেসপন্স পাই, এবং জাপান থেকে কিছু রেসপন্স পাই। ওদের সাথে যেহেতু আমি কাজ করতাম বা ইয়া করতাম। সো আমি ওদের সাথে তখন এই বাংলাদেশ থেকে আসলে ওদের সাথে আমি কাজে ইনভলভ হয়ে যাওয়ার চেষ্টা করি আরকি। সো আমি বাংলাদেশ থেকে সরাসরি জাপানের যে প্রফেসর ছিল, উনার সাথে আমি কাজে ডিরেক্ট ইনভলভ হয়ে যাই। যে উনার সাথে কাজ করা শুরু করে দিই। কিন্তু আমি হচ্ছে তখনও আসলে ইউএসএ কিংবা জাপান, তখন আমি এন্ট্রি করতে পারছিলাম না, বা কোন ধরনের অপরচুনিটি ছিল না। তখন হচ্ছে ভিসা একদম টোটালি সবকিছু অফ, অ্যাডমিশন বা সবকিছু অফ। সো তখন, এবং আমার আব্বু হচ্ছে তোর এই দেশ যাইতে পারতেছিল না। সো খুবই একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশন, এবং সব মিলাই একটা খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশন হচ্ছিল। তো পরবর্তীতে যখন খুলে আমি, তখন একটা ফিন্যান্সিয়াল প্রবলেমও ছিল, যার কারণে আমি তখন, আমার কিন্তু ইউএসএ থেকেও তোর মানে ২০২০ সালে আমার ইউএসএ থেকেও কিছু পজিটিভ রেসপন্স ছিল। তো জাপান থেকেও পজিটিভ রেসপন্স ছিল। তখন আসলে সবকিছু বিবেচনা করে আমি চিন্তা করলাম ইউএসএ যাওয়া খুবই টাইম কনজিউমিং। কারণ আমি যদি ফল ধরি, আমাকে অগাস্টে যেতে হবে। তখন ছিল তোর মনে কর ডিসেম্বর, ২০২১ সালের কথা। ডিসেম্বর, আমার অগাস্ট পর্যন্ত ওয়েট করা বাংলাদেশে। আমার এখানে ফ্যামিলিগত অনেক সমস্যা হচ্ছিল। তখন আমি চিন্তা করলাম যে যত দ্রুত সম্ভব আমি যদি কোন জায়গায় মুভ করতে পারি, সেটা হচ্ছে, এবং খুব ইজিলি ফিন্যান্সিয়াল যে বা সবকিছু মিলাই আমি যদি খুব দ্রুত যদি চলে যেতে পারি। সো আমি হচ্ছে তখন আসলে জাপানকে সিলেক্ট করি। তো যেটা বললাম, তখন আসলে সত্যি বলতে অনেক একটা মানে ফিন্যান্সিয়াল, আসলে দেশে মুভ করা যায় আসলে ফুল ফান্ড থাকলেও যাইতে একটা প্রিপারেশন লাগে, অনেক টাকা লাগে। যেহেতু আমার মনে কর আমাদের একমাত্র ইনকাম সোর্স আমার আব্বা ছিল, এবং আমাদের পুরো পরিবারকে আব্বা দেখতো, আমাকে পুরো আব্বা দেখতো। তো আব্বা যেহেতু ১ বছর আটকা পড়ে যায়। সো এটা আসলে কি কোডিং সিচুয়েশন, যারা এই জিনিসটা বুঝে, সেটা যেহেতু আমার আব্বা আমাদের মাথার ছাদ। তো ফরচুনেটলি আমার আব্বু হচ্ছে তখন, ঠিক আমার আব্বাও তখন হচ্ছে চলে যেতে পারে। যখন ভিসা খুলে আমার আব্বা খুব দ্রুত চলে যায়। সো আব্বা যখন চলে যায়, আমি একটু রিল্যাক্স হইতে পারি যে, যেহেতু আমার আব্বা যাইতে পারছে। তখন আমিও আস্তে তোর এই জাপানের দিকে মুভ করার চেষ্টা করি। সো আল্টিমেটলি সব হইল। ভিসা খুলল। আমি সবকিছু পেলাম, এবং ২০২২ সালের এপ্রিলে আমি জাপানে সরাসরি চলে আসি। তো আসি আমি রিসার্চ স্টুডেন্ট হিসেবে। রিসার্চ স্টুডেন্ট হিসেবে আসি আমি এখানে ডিরেক্ট একটা গবেষণা নিয়ে, মানে রিসার্চ কাজে জড়াই পড়ি। সো পরবর্তীতে আমার মানে রিসার্চ এর শুরু হওয়ার পরেই আসলে বিভিন্ন কাজে ইনভলভ হয়। তখন আমি কিউটোতে আসার পরেই, আসলে সত্যি বলতে কিউটো ইউনিভার্সিটিতে আসছিলাম। আসার পরে এই রিসার্চ স্টুডেন্ট হিসেবে আমি যেখানে ইনভলভ কাজ করি। সো আমি খুব দ্রুতই আসলে সফলতা পাই। সফলতা পাই বলতে, আমি যে আমার যে ইয়াটা ছিল, তো এখানে আসলে ওদের আগে থেকে আমার একটা বড় অ্যাডভান্টেজ ছিল। আমি যেটা বললাম, আমি ২০২০ সালে বা কোভিড এর যে সময়টা আছে, এটাতে আমি আমার জাস্ট ডাটা এনালাইসিস যে স্কিলটা আছে, ওটা আমি বরাবর ডেভেলপ করছি। স্কিলটা আমি বারবার মানে অনেক ডেভেলপ করছি। তো যার কারণে আমি এখানে আসার সাথে যেটা ছিল, ওদের কাছে অনেক ডাটা ছিল। যেহেতু ওরা কিউটো ইউনিভার্সিটি জাপানের ওয়ান অফ দ্যা বেস্ট ইউনিভার্সিটি, এবং তাদের অনেক প্রচুর কাজ হয়। সো ওদের কাছে অনেক ডাটা ছিল। কিন্তু ওই ডাটাগুলো আসলে এনালাইসিস করার মতো কেউ ছিল না।
তো আমি যখন আসি যে তখন আমাকে আমার ওই প্রফেসর বলল যে, "আমার কাছে এরকম ডাটা আছে। তুমি কি এগুলো এনালাইজ করতে পারবে কিনা?" যদিও আমি প্রিভিয়াসলি আসলে এরকম ডাটা কখনো আমি হ্যান্ডেল করি নাই বা দেখি নাই। বাট আমি তখন মানে যেহেতু আমি আসলে ডাটা এনালাইসিস একটা কিছু স্কিল শিখছি এবং প্রোগ্রামিং শিখছি, আমি বলছিলাম যে, "হ্যাঁ, পারব।" সো তখন থেকেই আসলে আমার কাজটা শুরু হয় এবং আমি খুব অল্প সময়ের ভিতরে আসলে একটা সাকসেস পাই এবং খুব মানে আমি কিউত ইউনিভার্সিটি ১ বছরের ভিতরেই আসলে একটা প্রজেক্ট শেষ করি এবং আরো একটা প্রজেক্ট আমি শুরু করি। সো সে অবস্থায় আমি আসলে আবার যেহেতু বললাম আমি আসলে জাপানে থাকা আমার জন্য দিন, দিন খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। জাপানে খুব মানে জাপানে আসলে থাকা নিয়ে কোনো সমস্যা নাই। জাপানে সেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। সো মানে ল্যাঙ্গুয়েজ ছাড়া এখানে আসলে সব চলা খুবই কঠিন এবং আমি যে ডিপার্টমেন্টে ছিলাম এখানে প্রতিটা সেমিনার এবং প্রতিটা ইভেন যে কোর্স ইভেন আমাদের ল্যাবের প্রতিটা মেম্বারই ছিল আসলে জাপানিজে কথা বলতো। সো দেখা যেত আমি যখন আমার কোনো একটা ল্যাব মেম্বারের সাথে কথা বলতে হইতো, আমার যে প্রফেসর ছিল সে এসে আমাদের হচ্ছে কি ট্রান্সলেটর হিসেবে কাজ করতে হইতো। অর্থাৎ আমি কাউকে কিছু বুঝাইতে পারতাম না। সো তারা ভালোমতো ইংলিশ বুঝতো না। তো দেখা যেত আমার প্রফেসরকে লাগতো। আমি আমার ল্যাবমেটের সাথে কথা বলতে চাচ্ছি ওরা কিছু বুঝতেছে না বা ওর কথা আমি বুঝতেছি না। সো এই যে একটা মানে এখানে যে তোর কমিউনিকেশন গ্যাপ হয়, দেখা যেত অনেক ধরনের সমস্যা হয়। আরো একটা সমস্যা হইতো যে টাইম নিয়ে। সো আমার যে ওই প্রিভিয়াস ল্যাবে আমার প্রফেসর একটু বেশি স্ট্রিক্ট ছিল যে সকাল ৯ টা থেকে যাইতে হবে রাত ১০টা-১১টা পর্যন্ত কাজ করতে। আমার আবার এটা পছন্দ ছিল না। তো যাই হোক সব মিলাই আমি পরবর্তীতে ডিসিশন নিলাম যে আমি এখান থেকে চলে যাব। আমি আবার ইউএসএ তে নক দেওয়া শুরু করি। তো ইউএসএ তে নক দেওয়া শুরু করার পরে তখনই আমি আসলে খুব ভালো রেসপন্স পাই কয়েকটা প্রফেসরের কাছ থেকে। তো ভাবলাম চলে যাব বা ইয়াতে এবং আমি তখন কিন্তু ওই বছরই আসলে আমি মাস্টার্স এর জন্য আ ইউএবি থেকেই আসলে পজিটিভ রেসপন্স পাই এবং আমি ওখানে সুযোগও পাই। এবং প্রফেসর ফান্ডও ছিল। বাট আমি যাইতে পারি নাই। যেটার কারণ হচ্ছে সেটা হচ্ছিল তখন টিউশন ফি টা ওয়েভার ছিল না আরকি ওই প্রোগ্রামের। তো আমি প্রফেসরের সাথে কথা বললাম যে, "তুমি তো ফান্ড দিবা বলছো, ঠিক আছে।" সে ফান্ডটা খুব ভালো দিচ্ছিল। পিএইচডি তে যেটা দেয় সেটাই দিচ্ছিল। কিন্তু টিউশন ফি টা ওয়েভার ছিল না এবং সেই জিনিসটা সেও জানত না। পরবর্তীতে সে ডিরেক্টরের সাথে কথা বলে। ডিরেক্টরের সাথে কথা বললা বলে যে জানতে পারল যে না মাস্টার্সের জন্য ওই প্রোগ্রামের জন্য আসলে টিউশন ফির কোনো ওয়েভারের সিস্টেম নাই। পরবর্তীতে আমি তাকে বললাম যে, "দেখো যদি শুধু টিউশন ফি করে চলা আসলে ইউএসএ তো অনেক ফান্ড দিচ্ছে ঠিক আছে। বাট আ টিউশন ফি করে দেওয়া মানে খুবই কঠিন যে টিউশন ফি অনেক কস্ট।" পরবর্তীতে আমি আসলে ওটা ড্রপ আউট করি ওই প্ল্যানটা। আমি আবার অন্যদিকে মুভ করার চেষ্টা করি। ঠিক সেই মুহূর্তে আমি অস্ট্রেলিয়া থেকে একটা অফার পাই। ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড থেকে। সেটাও মাস্টার্সের। তো ওইখানে আমার ইন্টারভিউ হয় বা সবকিছু মোটামুটি আমি ডকুমেন্টও পেয়ে যাই। সত্যি বলতে কনসেন্ট লেটার পেয়ে যাই প্রফেসরের। তো ঠিক সেই মুহূর্তে আবার আমাকে ওই ইউএস এর যে প্রফেসর উনি আবার আমার সাথে মানে ওর সাথে আমার আবার হচ্ছে মাঝে, মাঝে একটু ভালো সম্পর্ক ছিল। তো মাঝে, মাঝে ওর সাথে আমার দেখা যেত মিটিং হইতো বা কোনো একটা বিষয়ে ডিসকাশন করতাম। তো হঠাৎ সে আমাকে একদিন বলল যে, "তোমার তাইলে আ তোমার প্ল্যান কি?" পরে আমি তাকে বললাম, "দেখো আমি চিন্তা করতেছি আমি অস্ট্রেলিয়া চলে যাবো।" তো সে বলে যে, "তুমি তাইলে আ এক কাজ করো, তুমি আমার ল্যাবে আসো, ডিরেক্ট পিএইচডি তে আসো। পিএইচডি তে আসলে ফান্ডও ভালো হবে, তুমি টিউশন ফি, হেলথ ইন্সুরেন্স সবই ওইবার পাবা। সো তোমার জন্য আমার একটা আইডিয়া মানে সাজেশন আছে। তুমি অস্ট্রেলিয়ার প্ল্যানটা ড্রপ আউট করো এবং তুমি আমার এক স্টুডেন্ট আছে সে হচ্ছে ন্যাশনাল সেন্টার অফ নিউরোলজি এখন যেখানে আমি কাজ করি সেটা হচ্ছে ডিরেক্টরশিপ। হ্যাঁ, সো তুমি হচ্ছে ওইখানে যাও। তুমি ওইখানে কাজ করো। অ্যাকচুয়ালি তুমি তো ডাটা এনালাইসিস করো। তোমার অলরেডি হচ্ছে ল্যাব এক্সপেরিয়েন্স ও নাই। সো মোটামুটি তুমি ওর কাছ থেকে শিখো। যেহেতু আমার স্টুডেন্ট আমি ওরে জানি এবং আমরা প্যারালাল ওয়ার্ক করি এবং আমাদের সেম কোলাবোরেটিভ প্রজেক্ট আছে। তুমি যদি ওইখানে যাও তাহলে তুমি হচ্ছে আমাদের যে ল্যাবের যে ইয়াগুলো আছে সেগুলো তুমি শিখতে পারবা। তো আমি আসলে তখন কোনো কিছু চিন্তা না করেই আমি তখন এখানে চলে আসি। তখন আসলে সত্যি বলতে এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করে। আমার জাপান থাকাও দরকার ছিল। তখন আমার আসলে জাপান থাকাটাই খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমার ওয়াইফের তখন ট্রিটমেন্ট চলতেছিল। সো আমি হচ্ছে জাপানে স্টে করা আমার খুব দরকার ছিল। সো এজন্য আমার জাপান স্টের সুযোগ থাকলে আছে বলে আমি পরে এখানে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে ফেলি। পরে আমি হচ্ছে টোকিওতে চলে আসি। টোকিওতে এসেই আসলে এখানে যেটা মানে আমি তো আগে খুবই ডাটা এনালাইসিস করতাম। তো এখানে হচ্ছে আমাকে যেটা শেখানো হয় মূলত আসলে ওয়েট লেবার এক্সপেরিমেন্ট গুলা আরকি। যত ধরনের এখন বেসিক যত এক্সপেরিমেন্ট আছে আমি এখানে সব শিখি। এবং খুব অল্প সময়ের ভিতরে আমি অলরেডি আমার হচ্ছে ১ বছর হচ্ছে এবং খুব অল্প সময়ের ভিতরে আমি আসলে এই এই অলরেডি এখানে আমি ৩ টা প্রজেক্ট কমপ্লিট করা অর্থাৎ যে প্রজেক্টটা কমপ্লিট হয়েছে সেখানে আমি হচ্ছে আসলে মনে করেন ৩ টা পেপার পাওয়ার মতো কাজ হয়ে গেছে। সো আমরা খুব শীঘ্রই যাবো এবং আমি বিভিন্ন ধরনের কনফারেন্স এ অ্যাটেন্ড করি। পরবর্তীতে ইউএবি তে আবার অ্যাপ্লিকেশন করি এবং তখন আমার পেপার অলরেডি আরো স্ট্রং হয়ে যায়। আমার পেপার তখন ১২ টা পেপার হয়। কিউতো ইউনিভার্সিটি থেকে একটা পেপার হয়। আর সবকিছু মিলিয়ে আমার পেপার থাকে ১২ টা। আমি যখন পিএইচডি তে এপ্লাই করি। সাইটেশন তখন প্রায় ৮০০ র কাছাকাছি থাকে। তো আমি যখন অ্যাপ্লিকেশন করি তখন আসলে যখন আ আমার সত্যি বলতে এখানেই আসলে যে জিনিসটা আমি মানে ডিরেক্ট এই প্রফেসরের সাথে কোলাবোরেশন থাকলে একটা অ্যাডভান্টেজ আমি যেটা পাইলাম। সো আমার এসওপি
কিংবা সিবি, এলওআর সবকিছু কিন্তু ওই প্রফেসরটাই রিভিউ করে। এই ইউএবি যে প্রফেসর ছিল আমার, এবং উনি আমাকে বিভিন্ন ধরনের সাজেশন দেয় যে কিভাবে আসলে এসওপি গুলো। তো আমি আসলে এখান থেকে অনেক কিছু শিখতে পারছি। তো আমি এই কথাগুলো বলবো, এসওপি প্রিপারেশনের এই জিনিসগুলো আমি শেয়ার করতে চাই, কারণ এখানে অনেকে শুনতে যারা হায়ার স্টাডিজ জন্য আছে। সো এসওপি জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা যায় তো আমি যে এসওপি রেডি করছি, এসওপি কিন্তু একদিনও রেডি করা যায়, আবার এসওপি কিন্তু 1 মাস লাগাইও রেডি করা যায়, 2 মাস লাগাইও রেডি করা যায়। সো মানে এসওপি জিনিসটা হচ্ছে এটা, যত সময় দিব আমরা, যত পলিশ করবো এসওপিটা তত স্ট্রং, তত ইয়া হবে আর কি। আমি সময় দিয়ে লিখবো, আমি যতগুলো অর্গানাইজ করবো। সো একদিনেও এসওপি লেখা যায়, মানে অনেক টাইম ধরে এসওপি লেখা যায়। সো এসওপিটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, আমি তাকে অলওয়েজ আপডেটের উপর রাখবো। হ্যাঁ, আপডেটের উপর রাখবো। আর এসওপি জিনিসটা হচ্ছে আসলে দেখা যায় যে অলওয়েজ আমার নিজের উপর শুধু থিঙ্ক করে না, আমি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছি সেই প্রোগ্রামটার উপরে ফোকাস করা অনেক গুরুত্বপূর্ণ। তো এই প্রফেসর আমাকে এই জিনিসগুলো যখন শিখায় এবং উনি আমাকে একটা ড্রাফট পাঠায়, ড্রাফট পাঠায় বলতে উনি আমাকে হচ্ছে এসওপির বিভিন্ন প্যারা কিভাবে লিখতে হয় এবং কিভাবে আমি ট্রানজিশন গুলো করতে হবে, এগুলো নিয়ে উনি আমাকে একটা ড্রাফট পাঠায়। সো আমি পরবর্তী আমার যে এসওপি ছিল, আমি আমার এসওপিটাকে এই ড্রাফটে দিই। তো এখানে যেটা সবচেয়ে বড় মানে আমাদের ল্যাকিংস বা আমরা যেটা সবচেয়ে ভুল করি আর কি, সো আমরা আসলে ডক্টরাল প্রোগ্রামের জন্য আমরা এপ্লাই করি, কিন্তু আমাদের সবাই মানে ডক্টরাল প্রোগ্রাম বলতে আসলে বুঝি এটা আসলে ট্রেনিং, অর্থাৎ ওরা আমাদের শিখাবে। বাট আমাদের ক্ষেত্রে আমরা দেখা যায়, আমরা বাঙালি যারা আছে আমাদের ক্ষেত্রে দেখা যায় আমরা হচ্ছে অলওয়েজ এসওপি এটাই বুঝাইতে যে আমি সবকিছু পারি। সো অ্যাকচুয়ালি এসওপি এই কারণে দেয় যে ওটা এটা দেখতে চায় না যে তুমি সবকিছু পারো, ওরা এটা দেখতে চায় যে তুমি কি শিখতে পারো। সো একে কথাটির ভিতরে আসলে দুইটা মানে হিউজ একটা ডিফারেন্স আছে, যে সবকিছু পারি আর কি শিখতে পারো। সো ওরা আসলে ফোকাস করে যে ওরা এমন স্টুডেন্ট নিতে চায় যারা হচ্ছে আসলে শিখতে পারবে। কারণ এই পিএইচডি আসলে শিখানো, পিএইচডি হচ্ছে আমাদেরকে ট্রেনিং দিবে, রিসার্চ করবে, আমাদের ট্রেনিং দিবে। সো আমরা কতটুকু শিখতে পারি সেই ক্যাপাবিলিটি আমাদের জানা, সেটার জন্যই আসলে এসওপি। সো ওইভাবে হচ্ছে অর্গানাইজ করে লিখতে হয় যে আমি কতটুকু শিখতে পারি। আমি অলরেডি এখান থেকে দেখা যায় আমরা যেটা করি আমাদের ইয়াতে, আমি রিসার্চে এতটা অ্যাচিভমেন্ট করছি, কিন্তু আমরা এটা খুব কম মেনশন করি যে আমরা এই জিনিসটা শিখছি, কিন্তু আমরা শিখার উপর কম জোর দিই। সো এসওপি সবচেয়ে বড় এই জিনিসটা যখন আমি শিখি, মানে ওই প্রফেসর আমাকে যখন এই জিনিসগুলো বুঝালো, আমি তখন এই জিনিসগুলো ইমপ্রুভ করি। তারপর আরো একটা জিনিস যেটা হচ্ছে, আমি দেখা যেত যে আমি কোন একটা ইয়াতে আমরা যেটা করি, আমি একটা প্রফেসরের সাথে ডিসকাশন করলাম, ডিসকাশন করার পরে আমি এসওপি লিখলাম, ওই প্রফেসরকে কেন দিই। তো এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। তো এটা হচ্ছে যে আমাদের যে ইয়াটা আছে সেটা হচ্ছে খুব ন্যারো হয়ে যায় আরকি। সো ওই প্রফেসর আমাকে যেটা বলল যে তুমি আমার সাথে কথা আছে বা তুমি আমার লেভেল এটা নো দাও, এটা সমস্যা নেই, বাট তোমাকে অলওয়েজ স্কোপ বাড়াইতে হবে। অর্থাৎ তুমি হচ্ছে তোমার যে ইয়াটা আছে স্কোপটাকে ন্যারো না করে তুমি এটাকে ব্রড করতে হবে, যাতে তুমি অনেকগুলো প্রফেসরের কাছে অ্যাক্সেস থাকে। অর্থাৎ অনেকই, কারণ এখানে তো আসলে একজনের ডিসিশন না, যখন সেন্ট্রাল তো অ্যাপ্লিকেশন হয় তখন আসলে একজনের উপর না থাকে না। তখন আমি তখন এই যে উনি বলল যে তুমি তাহলে হচ্ছে কি করো, এটাকে তুমি কোনো স্পেসিফিক না হয়ে, বেশি স্পেসিফিক না হয়ে তুমি জাস্ট ব্রড ফিল্ড ধরো, ব্রড ফিল্ড ধরে। সো আমি ওইভাবে যখন এসওপি রেডি করি, তখন আমি খুব দ্রুতই আসলে ইয়া পেয়ে যাই। পরে ওই প্রফেসর আমাকে হচ্ছে ইন্টারভিউর জন্য ট্রেনিং দেয়। আসলে জাপানিজরা একটু ইয়া হয়, ওই প্রফেসররা জাপানিজ, সো খুবই একটু খুঁতখুঁতে হয় আর কি। আমার সিবি বা এসওপি নিয়ে আমাকে প্রচুর মানে প্যারা দেয়, প্যারা দিচ্ছে আসলে অনেক কিছু শিখছি। আমার এসওপি হচ্ছে 4 বার ও রিভিউ করে, 4 বার সে আমাকে চেঞ্জ করায়। আমার সিবিও সেম ৩ থেকে ৪ বার আমাকে আপডেট করতে হয় এই যে সবকিছু। আর দেন যখন আমি এখান থেকে ইন্টারভিউ কল পেয়ে যাই, তখন সে হচ্ছে তার যে ইয়া আছে এখানে আবার আমাকে হচ্ছে ইন্টারভিউর জন্য প্রিপারেশন ট্রেনিং আর কি, সেটা ছিল আমার উপর আরেক স্টিম রোলার। মানে প্রতিদিন দেখা যেত আমি ল্যাবে কাজ শেষ করার পরে সে আমাকে একটা সময় দিত, ১ ঘন্টা তার কাছে আমার এই যে ইন্টারভিউ দিতে হইতো। হ্যাঁ, তা মানে আর এদের ইন্টারভিউ তো মানে ট্রেনিং বলতে আসলে পরে দেখা গেল আমি যখন ইন্টারভিউতে যাই, তো এটা অনেক হেল্প করছে। যেটা হচ্ছে, তো ইন্টারভিউর ক্ষেত্রে যেটা এটাই আমাকে বারবার আসলে ওরাই আমাকে ইন্টারভিউতে এটাই বুঝাইছে যে সবসময় এটাই মানে এক্সপ্রেস করার জন্য যে আমি শিখতে চাই। এটা না মানে এটা কম এক্সপ্রেস করার জন্য আমি সব পারি। যে আসলে যে পারা জিনিসটা মানে আমাদের যেটা হয় আমরা সব পারি, আমি সব পারি, সব পারি। এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে। আমার ভিতরে এটা ছিল যে না আমি সব পারি। তো আমাকে ওই প্রফেসর মানে আমার আমার যে বর্তমান পিআই এবং আমার যেই প্রফেসরটা ছিল, সে আমাকে এটাই বুঝাতে চেষ্টা করছিল যে তুমি পিএইচডি তে শিখতে যাবা। সো আমার আসলে যখন এই জিনিসগুলো আমি ডেভেলপ করলাম, আমি যখন ইন্টারভিউতে যাই, আমার অনেক কনফিডেন্স বুস্ট আপ ছিল যে আমার ২ টা ইন্টারভিউ যে প্রফেসর হয়। তো আল্টিমেটলি আমার প্রোফাইল অনেক ভালো ছিল। তো আমার যে প্রফেসর আমার কোয়েশ্চেন গুলো আসলে অত কঠিনও করে নাই। সে আমাকে ডিরেক্ট এসে বলে যে তোমার আসলে প্রোফাইল তোমাকে এত কোয়েশ্চেন, তোমার ১২ টা পেপার অলরেডি এবং তোমার অলরেডি কিছু পেপার রিভিউতে আছে, খুব ভালো জার্নালে কিউত ইউনিভার্সিটিতে কাজ করছি। তো পরবর্তীতে আমি ওখান থেকে অফার পেয়ে যাই। অফার পেয়ে গেলে তো এখন এই হলো জার্নি। আরেকটা বিষয় হচ্ছে এলওআর এর ব্যাপারেও ওই প্রফেসর আমাকে সরাসরি আসলে বলে যে, "তুমি দরকার হলে আমি তোমাকে বলে দিচ্ছি। এভাবে তুমি এলওআর গুলো তোমার দরকার হলে তুমি তোমার প্রফেসরদের বলে দিবা। যেহেতু তুমি যদি বাংলাদেশ থেকে রিকমেন্ডেশন লেটার নাও, তাহলে ওদেরকেও এই জিনিসগুলো বলে দিবা। ইউএস এর এলওআর এর ভিতরে কিছু ফরমেট আছে।"
তো যে জিনিসগুলো হচ্ছে আমরা আসলে ফলো করি না বা ইয়া করি না, ঠিক আছে? সো আমার আমার একটা রিকমেন্ডেশন ছিল বাংলাদেশ থেকে, আমার ইয়া থেকে। সো এখানে আরো একটা বিষয় যে এলওয়ার এর ক্ষেত্রে আরো উনি যেটা বলছিল যে এলওয়ার মানে আমরা ক্ষেত্রে দেখা যাচ্ছে রিকমেন্ডেশন আমরা নিয়ে এমনদের কাছে যে প্রফেসর। সো উনি আমাকে যেটা বলল বা ওরা আমাকে যেটা বলল যে মানে বড় প্রফেসর বা এত কাউকে টার্গেট না। আমি যাদের সাথে কাজ করছি, হ্যাঁ, সে যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়, তার রিকমেন্ডেশন লেটার তার রিকমেন্ডেশন ওই প্রফেসর থেকেও ভাইটাল। কারণ আমি যাদের সাথে কাজ করছি এবং লং টাইম কাজ করছি, সেটা যদি 6 মাস হয়, যাদের সাথে আমি ইভেন আমার কলিগ হইতে পারে, ঠিক আছে? ওইরকম মানুষের রিকমেন্ডেশন অনেক পাওয়ারফুল হবে। যে না আমার সাথে হচ্ছে কি এই যে একজন প্রফেসর যার সাথে আমি কোনো কাজ করলে যে আমাকে হচ্ছে জাস্ট স্টুডেন্ট হিসেবে চিনে, যে আমাকে আসলে তার সাথে আমি কোনো ধরনের রিসার্চ ইনভলভ ছিল না। সো একটা এই রেকমেন্ডেশন লেটার থেকেও যে সে যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়, তার সাথে আমি যদি খুব অল্প সময়ও যদি কাজ করে থাকি, সে যদি এই জিনিসগুলো বলে, তাহলে সেটার ভাইটালনেস অনেক বেশি আরকি। আর এছাড়া আরেকটা জিনিস যেটা হচ্ছে ইউএস এর এলওয়ার কিছু ফরম্যাট থাকে যেটা হচ্ছে আমরা আগে ফলো করতাম। আমাকে বলল যে তুমি হচ্ছে তোমার ওই প্রফেসরদেরকে বলে দিবা যে এই জিনিসগুলো আসলে ইনক্লুড করতে হবে, যে তোমার স্ট্রং জোন। সো শুধুমাত্র তোমার যে স্ট্রং জোন থাকে এটা না, প্রত্যেকটা স্টুডেন্টের উইক পয়েন্টও আছে। সো ওইখানে তোমাকে অবশ্যই উইক পয়েন্ট গুলো মেনশন করতে হবে। সো এগুলো কিন্তু ডিসঅ্যাডভান্টেজ না, এগুলোই আসলে অ্যাডভান্টেজ। তাইলে এটা থেকে বোঝা যায়। এবং আরো আমাকে যেটা শিখাইছে যে এলওয়ার এমন ইয়া করতে হবে যে এই ছেলেটা আমার এখানে যখন আসে তখন এই জিনিসগুলো ছিল এবং সে এই জিনিসগুলো ইমপ্রুভ করছে। সো ইউএস এর এলওয়ার গুলো এভাবে করা হয়, অর্থাৎ উইক পয়েন্ট গুলো দেখাইতে হয় এবং আমাদের গ্রাজুয়ালি ইমপ্রুভমেন্ট বা গ্রোথ এই জিনিসগুলো এলওয়ার আসলে মেনশন করতে হয় আর কি। তো এইভাবে আমি যখন তোর সবকিছু মোটামুটি ওকে, আমি কিন্তু জিআরইও নাই, আমার মাস্টার্সও নাই, আমার এই টোপেল স্কোর আসলে অত হাই না, 90 নিচে আমার টোপেল স্কোর, সো অত হাই না। সো বা তো আলটিমেটলি আমি পরে ফুল ফান্ডেড পজিশনই খুব অল্প সময়ের ভিতরে পেয়ে যাই আর কি। সো এই ছিল ব্রিফলি আমার, ব্রিফলি না অনেক বড় লং কথা বললাম এই। আহ, অনেক ইন্টারেস্টিং। কিন্তু বন্ধু আমার যে মনে করছে তোর প্রতি প্রশ্নটা যে এই যে হ্যাঁ 1000 সাইটেশন হয়ে গেল এই হ্যাঁ বয়সের মধ্যে, হুম, তো এর জন্য তো একটা ডেডিকেশন, একটা পরিশ্রম অনেক দিন ডিমান্ড করে, তাই না? হ্যাঁ মানে তো এরকম যদি তোর মতো যারা মানে খুব শীঘ্রই এরকম একটা পটেনশিয়াল রিসার্চার হইতে চায়, মানে এই হ্যাঁ আর্লি এজের ভিতরে 1000 হুম, সাইটেশন, তো মনে কর যে আমি যতটুকু জানি যে আমাদের দেশে যারা আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলে 1000 হুম, সাইটেশন নাই অনেকেরই। এটা তো অনেক রেয়ার, তাই না? মনে হ্যাঁ করছে মানুষের বয়স 35-40 বছর বয়স হয়ে যায়, রিসার্চ করতে থাকে কিন্তু 1000 সাইটেশন হয় না। হুম। তো যারা এরকম রিসার্চে আগাইতে চায়, তো তাদের প্রতি মানে তোর একটা দিক নির্দেশনা কি হইতে পারে? হ্যাঁ, আসলে এই যে সাইটেশন ব্যাপারটা আসলে মানে অনেক সময় গুরুত্বপূর্ণ, আবার অনেক সময় গুরুত্বপূর্ণও না। সো যাই হোক, যেটা সাইটেশন যেহেতু আমরা এখন সায়েন্সের ক্ষেত্রে ধরি, সাইটেশন অনেক গুরুত্বপূর্ণ। সো সাইটেশনটা আসলে মূল ফ্যাক্ট না। আমাদের যেহেতু আমরা এখন আসলে ইয়া নিয়ে কথা বলতেছি। সো আমার যখন একটা কাজ হবে এবং কাজের যখন অ্যাচিভমেন্টটা থাকবে, যে ভালো যখন আউটপুট থাকবে, তখন এটা অবশ্যই সাইটেশন হবে আরকি। তো যেটা হচ্ছে যখন হচ্ছে ইয়ং স্টুডেন্ট যারা হচ্ছে যাচ্ছে বা ইয়াটা যখন হবে এই নতুনদের জন্য যারা হচ্ছে আসলে নতুন এই ফিল্ডে ঢুকতে চায়। তা আমার যে সাজেশন সেটা হচ্ছে আসলে আমি এরকম অনেক মানুষকে দেখছি বা অনেক স্টুডেন্টকে দেখছি তারা হচ্ছে আসার পরে দেখা যাচ্ছে রিসার্চ জিনিসটা হচ্ছে অনেক ডেডিকেশন দিতে হয়। আমি আমার কথা যদি বলি, আমি মানে খুব কম সময় ঘুমাইছি আমার ইয়া থেকে। এখনো আমি আসলে ওই অভ্যাস হয়ে গেছে, আমি খুব কম সময় ঘুমাইছি। আমার ফ্যামিলি মেম্বাররা জানে আমি কখনো ৪ টার আগে ঘুমাইতাম না। যেটা সত্যি কথা। সো আমি যদি ইউনিভার্সিটি কাজও করতাম, আমি এমন না যে আমি ফ্রেন্ডদের সাথে না, আমি হচ্ছে আজীবন ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া পাবলিক। আমি যে দেখা যেত আমি সন্ধ্যা ৬ টায় সাজতে থাকতে জানো। সন্ধ্যা ৬ টায় হচ্ছে কার্ড খেলতে বসতাম। রাতের ১২টা ১টা পর্যন্ত আমি হচ্ছে কার্ড খেলছি। বন্ধুদের সাথে আড্ডা দিছি, কার্ড খেলছি। আমার ফ্রেন্ডদের সাথে সারাক্ষণ আড্ডা-টাড্ডা দিছি। যে প্রোগ্রামও ছিলাম। সো ওই রাতের ১২টা থেকেই আমার বন্ধুরা আমাকে এখনো ট্রল করে। আমার রাতের ১২টা থেকে শুরু হচ্ছে আমার রিসার্চ এর কাজ। সো আমি হচ্ছে তখন ওই সময়টা সম্পূর্ণটা দিতাম হচ্ছে রিসার্চ এর কাছে। যে ১২টা থেকে রাত ৪টা ইভেন ৫টা পর্যন্ত শিখা। তো রিসার্চ এর সবচেয়ে বড় ইম্পোর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আসলে আগে জানা, পড়া আরকি। সো আমি যেটা সবার প্রতি সাজেশন হবে যে কোন কিছু যাওয়ার আগে হচ্ছে পড়তে হবে। জার্নাল পড়তে হবে। ওই ফিল্ড সম্পর্কে জানতে হবে। আমাকে কি কাজ করতে হবে? আমি হচ্ছে একটা কাজ করব সেটা সম্পর্কে নোবেলিটি কোথায়? আমাকে গ্যাপটা খুঁজে বের করতে হবে। আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায় আমরা হচ্ছে আসলে শর্টকাটে সবকিছু করতে চাই। হ্যাঁ? যেমন আমি যদি এই যে প্রফেসরদের মেইলিং এর কথা বলি, যেহেতু ইয়াটা উঠছে এখানে, যে প্রফেসরদের মেইলিং এর ক্ষেত্রে দেখা যেত আমরা হচ্ছে একটা প্রফেসরকে সিলেক্ট করলাম, জাস্ট মেইলিং করলাম। আমি যখন কি করতাম? আমি যখন কোন একটা প্রফেসরকে মেইলিং করতাম, টার্গেট করতাম। এখানে ২ টা জিনিস আমি ফলো করতাম। ১, ওই প্রফেসর হচ্ছে আমার রিসার্চ এর সাথে অ্যালাইন করে কিনা সেটা আগে দেখতাম। অর্থাৎ আমি তাকে আমার কথা বলে তাকে খাওয়াইতে পারব কিনা। এখন আমাদের ক্ষেত্রে অনেক স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় আমি যে প্রফেসরকে পাই তাকেই মেইল করব। তার মতো করে। তো দেখা যাচ্ছে সে আমার সাথে অ্যালাইন করে না। তো একটা জিনিস যে আমার সাথে আমার রিসার্চ এর সাথে অ্যালাইন করে তাকে আমি যেটুকু খাওয়াইতে পারবো, যে হচ্ছে
আমার সাথে অ্যালাইন করে না, যার ফিল্ড আমার থেকে অনেক দূরে, তাকে আসলে ইয়া করা অনেক কঠিন। তো আমি হচ্ছে এমন প্রফেসরদেরকে আগে সিলেক্ট করতাম যে যারা হচ্ছে আমার সাথে অ্যালাইন করে, যে যাদেরকে আমি ইয়া করতে পারবো। দেন আমি তার পেপারগুলো, যেটা সত্যি কথা, আমি হচ্ছে তার পিছনে একদিন পুরো ইনভেস্ট করতাম, যে তার পেপারগুলো পড়তাম, তার যে ওয়েবসাইটগুলো খুব ভালো করে দেখতাম, তার পেপারগুলো আমি পড়তাম, শুধু অ্যাবস্ট্রাক্টগুলো পড়তাম বা তার কি কি আছে এমন কয়েকটা কোয়েশ্চেন তার জন্য রেডি করে রাখতাম। তখন আমি যখন মেল দিতাম, আমি কিন্তু এই জিনিসটা হচ্ছে করতাম, যে তখন আমি জেনে তো ওই ইয়াগুলো করতাম, মেলিং বা যেটাগুলো করতাম। সো এইটার ভিতরে এখন এখানে একটা অ্যাডভান্টেজ আছে, এটা আমি কেন বললাম, সো এই জিনিসটা হচ্ছে কোলাবোরেশনের জন্য। সো আমি জাপান এই ইয়া থেকে কিন্তু আমি হচ্ছে ফরেন যে আদার যে ইউনিভার্সিটি বা প্রফেসরদের সাথে আমি কোলাবোরেশন করি, কোলাবোরেশনটাও খুবই গুরুত্বপূর্ণ। সো ইয়ং স্টুডেন্টের জন্য রিসার্চ করতে হবে। রিসার্চ করার জন্য একটা জিনিস হচ্ছে প্রথমত স্কিল ডেভেলপ করা। হ্যাঁ, স্কিল ডেভেলপ করতে হলে কি করতে হবে? পড়তে হবে আগে। আসলে আমার জানতে হবে আমার কি কি জানতে হবে। তো এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের জানতে হবে আমি কি জানি না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা অনেক কিছুই ইয়া করতে পারি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাকে আগে জানতে হবে আমি কি জানি না। এই জিনিসটা যতদিন না আমরা জানতে পারবো, ততদিন না আসলে আমাদের আসলে রিসার্চ বা সম্ভব না। আগে আমাকে জানতে হবে আমি কি জানি না এবং আমি সেটা কিভাবে জানবো। হ্যাঁ, তো এটা হচ্ছে রিসার্চ পেপারের মাধ্যমে যখন আমরা পড়বো, তখন আমি যখন একটা পেপার পড়বো, আমাকে খুঁজে বের করতে আমি এখান থেকে কি জানি না, আগে এটা জানতে হবে। দেন আমি দেখতে হবে এই জিনিসটার গ্যাপ কোথায়। গ্যাপ বের করার পর আস্তে আস্তে যখন ইনভলভ হবে, যখন নতুন কোনো কাজ হবে, যখন ভালো কাজ হবে, সাইটেশন অটোমেটিক হবে। সাইটেশনের কোনো চিন্তা করা লাগবে না। সো সাইটেশনে আসলে এত ফোকাসের কিছু নাই। যখন কাজ একটা যখন আউটপুট আসবে, তখন কাজ মানে সাইটেশন হবেই। আচ্ছা, তো তোর তো আসলে প্রথমত তুই শুরু করছিস প্রফেসর ইমেইলিং দিয়ে, হ্যাঁ। তোর যে জানি এটা। তো একটা প্রফেসরকে ইমেল দেওয়ার সময় ইমেলের বডিতে তুই কি কি লিখতি এবং হচ্ছে কি কি অ্যাড করতি ফাইল, এবং হচ্ছে একজন নতুন স্টুডেন্ট তোর মতো করে যদি কেউ প্রফেসর ম্যানেজ করতে চায় তার কিভাবে আগানো দরকার? আচ্ছা। সো আমি হচ্ছে যেটা করতাম, আমি হচ্ছে আমার যে ইয়াটা ছিল, সো আসলে ওই ইয়াতে দেখা যেত হচ্ছে প্রফেসরদের আসলে আমি ১ম যখন মেইল দিতাম দেখা যেত মেইল অনেক বড় হয়ে যাচ্ছে বা অনেক শর্ট। সো মেইল বেশি শর্টও ভালো না, আবার মেইল বেশি বড়ও ভালো না। হ্যাঁ? আবার মেইলে কি, কি অ্যাটাচমেন্ট করতে হয় ওইটাও খুবই গুরুত্বপূর্ণ। আবার দেখা যেত যে অনেকে আবার যেটা করি আমরা, এই যে ইমেইলের ক্ষেত্রে হচ্ছে ট্র্যাকার দিয়ে দিই আরকি। এটাও খুবই মানে জিনিস। এই ট্র্যাকার জীবনেও ইউজ করা যাবে না। এটা কিন্তু অনেকে অফেন্স হিসেবে ধরে। তো আমি যেভাবে মেইল করতাম, তো আমি হচ্ছে আসলে কয়েকটা প্যারায় ভাগ করতাম। ১ম এ হচ্ছে আমার একটা শর্ট ইন্ট্রোডাকশন দিতাম যে আমি সাধারণ ইউনিভার্সিটিতে পড়ি। আমার হচ্ছে এই কাজে কাজ করার ইচ্ছা। আমি হচ্ছে ১ম এই ৩ টা লাইন লিখতাম। দেন আমি 2nd প্যারা দিতাম আমি আসলে অলরেডি কি অ্যাচিভ করছি। যে আমি এই রিসার্চ করছি এটা। এবং আমার 3rd প্যারা ছিল, যে 3rd প্যারায় আমি বলতাম যে ওর ল্যাবে কি কাজ হইতেছে এবং আমি কেন ওই জায়গায় ইন্টারেস্ট, যে আমার সাথে অ্যালাইন করে। যে আমি বললাম যে তোমার কাছে এই কাজ হচ্ছে, আমার অলরেডি এখানে আমি অলরেডি এই ধরনের কাজ করতেছি। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে যেটা আমি এখানে বলতেছি, প্রফেসরকে ইমেইলিং করার আগে ওই প্রফেসর নিয়ে রিসার্চ করতে হবে। অর্থাৎ প্রফেসর নিয়ে পড়ালেখা করতে হবে। যে প্রফেসর কি নিয়ে কাজ করতেছে এবং ওল্ড না রিসেন্টলি সে কি নিয়ে কাজ করতেছে এবং তার রিসেন্ট যে পাবলিকেশন গুলো আছে, এমন না যে ওই প্রফেসরও জানে তুমি তার সব পেপার পড়তে পারবে না। তুই এটলিস্ট রিসেন্ট যে একটা পেপার আছে, রিসেন্ট একদম সবচেয়ে রিসেন্ট যে পেপারটা আছে, ও রিসেন্ট পেপার। তো আমি প্রফেসরকে এভাবে বলতাম যে আমি হচ্ছে আসলে ওকে ওয়েবসাইটের মাধ্যমে খুঁজে বের করি না, আমি আসলে পেপারের মাধ্যমে খুঁজে বের করছি। যে আমি তোমার এই পেপারটা পড়ছি, অনেক ইন্টারেস্টিং মনে হইলো, এই কাজটা এটা করছো, আমার তো এইভাবে ইন্টারেস্ট আছে, তোমার এই জায়গায় এই জিনিসটা আমি বুঝি নাই বা এরকম। সো এবং আমি হচ্ছে তারপরে বলতাম যে আমি তোমার ল্যাবে কাজ করতে যাই এবং ফাইনালি এই তোর একটা কনক্লুড টানতাম যে আমি তোমার এখান থেকে যদি ফান্ডিং সহ আমাকে যদি তুমি তোমার ল্যাবে নিতে পারো। এই আচ্ছা, তোর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় তুই যে বলছিলি যে ইউএস এর যে প্রফেসর তোকে নিয়ে হুম, অনেক দিন মানে এসওপি এলওআর রিভিউ করেছে বা এটা, হ্যাঁ। এই যে এসওপিটা লেখার সময় সে কি কি দিক নির্দেশনা দিছিল মানে এই বিষয়টা সম্পর্কে? আচ্ছা। সো এসওপি লেখার সময় যে দিক নির্দেশনা দিয়েছিল সেটা হচ্ছিল আ প্রথমত এই আমাদের এসওপিতে কয়েকটা আসলে ক্যাটেগরিজ থাকে। ও আমাকে একটা ড্রাফট পাঠাইছিল। তো ১ম টা থাকতে হবে আসলে সেলফ লাইক মোটিভেশন আরকি। যে আমি মোটিভেশন দিব। সো এগুলো আসলে জিনিসগুলো আবার অনেকটা ডিপেন্ড করে আসলে পারসন টু পারসন ভ্যারি করে এই জিনিসগুলো। যেমন আমি হচ্ছি ও আমার জন্য ওই সাজেশনটা সে আমার জন্য দিছে। তো আমি আমার মতো করে বলতেছি। পরে সবাই তার সাথে মিলাই নিবে, সমস্যা নাই। তো আমি হচ্ছে ১ম এ বাংলাদেশে যেহেতু স্টাডি করছি, বাংলাদেশ থেকে আমি জাপানে আসছি। জাপানে কিয়োটো ইউনিভার্সিটি ছিলাম। ওখান থেকে আমি হচ্ছি ন্যাশনাল সেন্টারে যাই। তো ও আমাকে যেটা সাজেশন করল, ১ম এ আমার হচ্ছে মোটিভেশন। কেন আমি হচ্ছে আসলে নিউরো সায়েন্স এ কিভাবে আমি মোটিভেট পেলাম বা মেডিকেল সায়েন্স এ কিভাবে আসলাম। যে 2nd প্যারাটা হবে যে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন, অর্থাৎ হচ্ছে ওভারভিউ। অর্থাৎ আমি হচ্ছে এই যে সব জায়গায় কাজ করলাম তার একটা ওভারভিউ। দেন হচ্ছে ব্রিফ প্রত্যেকটা ইনস্টিটিউশনে আমার অ্যাচিভমেন্ট আমি ওখান থেকে কি শিখছি।
সো সেই আমাকে এটাই বারবার মেয়াদ বলছে, তোমাকে হচ্ছে দেখাইতে হবে যে তোমার শিখার ক্যাপাবিলিটি, অর্থাৎ তোমার শিখার যোগ্যতা কতটুকু, তুমি কতটুকু শিখতে পারো। সো আমি হচ্ছে দেন হচ্ছে ক্রনোলজিক্যালি হচ্ছে প্রথমে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আমি ওই ল্যাবে ছিলাম, ওখান থেকে আমি কি শিখছি, দেন আমি কিউটি ইউনিভার্সিটিতে কিভাবে আসলাম, ট্রানজিশন। হ্যাঁ, সো কেন আমি শাহজালাল থেকে এই দুইটার ভিতরে একটা লিঙ্ক করে দেওয়া, যে আমি এখান থেকে এটা নিয়ে কাজ করতাম, এখান থেকে রিসার্চ থেকে আমি বুঝলাম যে এটা করতে হবে, দেন আমি এখানে আসলাম, দেন এখান থেকে আমার ট্রানজিশন ওইখানে কিভাবে হলো, কেন আমি এনসিএনবি সিলেক্ট কেন আদার কেন না। সো এই ট্রানজিশন গুলো সে বলছে প্রত্যেকটা মানে তোর এই এই ইনস্টিটিউটে যেখানে আমি কাজ করি সেখানে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিতে, যে আমি এখান থেকে কি কাজ করছি এবং কি অ্যাচিভ করছি এবং কি শিখছি। হ্যাঁ, যে আমি দেন ওখান থেকে আমি কেন ওই জায়গায় ট্রানজিশন করলাম, যে আমি সাদাল থেকে কেন কিউতে আসলাম, আবার কিউ থেকে কেন এনসিএনপি, এবং এনসিএনপি থেকে যখন আমি তিনোটা যখন তো সামারাইজ করলাম, তখন তারপর পয়েন্ট বলছিল যে এবার আমি হচ্ছে আসলে কি করতে চাই, মানে আমার নেক্সট জিনিসটা কি, কেন আমি পিএইচডি করতে চাই, কেন আমি পিএইচডি যাবো, আমি পিএইচডি কি কাজ করবো। এবং দেন ওইখানে আমার হচ্ছে রিসার্চ ইন্টারেস্ট, সেটা হচ্ছে উনি যেটা আমাকে সাজেস্ট করেছিল, তো আমি হচ্ছে খুবই স্পেসিফিক হয়ে যেতাম, যেহেতু আমি হচ্ছে বর্তমানে তো সাইকেডেলিক ডিসঅর্ডার নিয়ে কাজ করি। তো আমি হচ্ছে মনে করি একেবারে খুবই স্পেসিফিক লাগে, আমি প্রথম এসএপিতে আমি খুবই স্পেসিফিক ভাবে চলে গেছিলাম, যে আমি হচ্ছে আমি ইয়া নিয়ে কাজ করি, আমি সাইকেডেলিক ডিসঅর্ডার নিয়ে কাজ করি, আমি বায়োমার্কার ডেভেলপ করতে চাই, আমি হচ্ছে এক্সট্রাসেলুলার ভেসিকল নিয়ে কাজ করতে চাই। তখন সে আমাকে বলল তুমি আমার ল্যাবে আসতে চাও, বা এটা আমি জানি, বা আমরা এখানে ও আদার প্রফেসরদের সাথে কথা বলছে, ওরাও জানে। বাট এখানে যে সমস্যা হয়, দ্যাট মিনস আমি যখন আমার একটা স্পেসিফিক শর্ট করে দিব, তার মানে আমার হচ্ছে ইয়াটা কমে গেল, অর্থাৎ আমার বিভিন্ন প্রফেসরের কাছে অ্যাক্সেস কমে গেল, অর্থাৎ আমি খুবই স্পেসিফিক হয়ে যাচ্ছি। সো এসবির ক্ষেত্রে হচ্ছে এত স্পেসিফিক হওয়া যাবে না, যেন এটা হচ্ছে পিএইচডি এবং এখানে হচ্ছে তো রোটেশন থাকবে, 3টা ল্যাব রোটেশন থাকবে, অর্থাৎ আমার অনেক ধরনের স্কোপ থাকতে পারে। সো আমি যদি বেশি স্পেসিফিক হয়ে যাই তাহলে এটা হচ্ছে একটা প্রবলেমেটিক আর কি। তো সে যেটা বললো যে এই বেশি স্পেসিফিক হওয়া যাবে না, অর্থাৎ একটা ব্রড, অর্থাৎ অনেকের যাতে আবার এমন না যে একদম মানে বেশি ব্রড, সো খুবই স্পেসিফিক হওয়া যাবে না, খুবই ন্যারো ডাউন করা যাবে না, বাট এমন টপিকস আমাকে সিলেক্ট করতে হবে, বা এমন ভাবে আমাকে এক্সপ্লেইন করতে হবে যে আমি যাতে অনেকের কাছে অ্যাক্সেস পাই। দেন আমি আমার যেমন আমার আগে বসে আমি যে এক্সট্রাসেলুলার ভেসিকল নিয়ে কাজ করতে চাই, যে এক্সট্রাসেলুলার ভেসিকল দিয়ে কোন ধরনের ফ্যাক্টর গুলো বের হয়, এগুলো আমি বায়োমার্কার হিসেবে ডেভেলপ করব। দেন এটাকে আমি ইয়া করে চলে গেলাম যে আমি হচ্ছে ইয়া নিয়ে কাজ করতে চাই, যেখানে সেল ডিরাইভ ফ্যাক্টর, অর্থাৎ এক্সট্রাসেলুলার কিন্তু সেল থেকেই আসে, যে সেল থেকে যে ফ্যাক্টর গুলো বের হয় আমি ওই ফ্যাক্টর গুলো নিয়ে কাজ করতে চাই, এবং কিভাবে হচ্ছে এই ফ্যাক্টর গুলো ইউজ করে আমি হচ্ছে বায়োমার্কার ডেভেলপ করতে চাই, এটা নিয়ে কাজ করতে চাই। কথা কিন্তু সেম, বাট কি হয়ে গেল, আমি তখন ওই যে তোর ন্যারো থেকে আমি একটু এখন একটা ব্রড ফিল্ডে চলে আসলাম। এরপরে যে ইয়াটা ছিল যে আমি কেন এই প্রোগ্রামটা সিলেক্ট করলাম, যে এরপর আমি আমার রিসার্চ ইন্টারেস্ট দিলাম যে আমি এই কাজ করতে চাই। এবারের পর কাজ হচ্ছে আমি কেন আমি এই ডিপার্টমেন্টটাই সিলেক্ট করলাম, এই ইউনিভার্সিটিটাই সিলেক্ট করলাম। তখন প্রথমত হচ্ছে ডিপার্টমেন্ট আর ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে না, যেমন আমার কষ্ট আমি দেখাই, তো ও আমাকে বলছে যে যেহেতু তোমার সাথে আমার ইন্টারাকশন, তুমি আমার মাধ্যমে এই ইউনিভার্সিটি সম্পর্কে জানছো, দেন শুধু ওর মাধ্যমে জানছি এটা না, এরপর আমি কি রিসার্চ করছি ওই ইউনিভার্সিটি নিয়ে, ওটা আমাকে মেনশন করতে বলছে হালকা, যে এই ইউনিভার্সিটি এই নিয়ে কাজ হয়, এই ইউনিভার্সিটিতে এই কাজ হচ্ছে, এই ইউনিভার্সিটিতে এই স্কোপ আছে, ইউনিভার্সিটির এই প্রফেসর গুলো এই ধরনের কাজ করতেছে। দেন এরপরে যে পারা আছে সেটা হচ্ছে আমার ফিউচার, আমি আসলে ফিউচারটা কি করতে চাই, আমার ফিউচার যে প্রসপেক্ট আছে, যে আমি মানে ইন ফিউচারে আমি কোন ধরনের ইয়া করতে চাই। তো এসবি লেখার ভিতরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা যেটা আসলে ফোকাস করা উচিত, যে আমি এসওপি যে একটা লিখে রাখবো এবং প্রতিটা ইউনিভার্সিটি দিয়ে দেবো, যে এমন না। এসওপিটা হচ্ছে ইউনিভার্সিটি তো ইউনিভার্সিটি, হ্যাঁ মূল কথাগুলো সেম থাকবে, বাট ইউনিভার্সিটি কিছু জিনিস চেঞ্জ করা দরকার। ইউএস এর প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা প্রোগ্রাম বিভিন্ন স্পেসিফিক কারণে ডিজাইন করা, অর্থাৎ কোনো কোনো প্রোগ্রামের আসলে জব সেক্টরকে টার্গেট করে, অর্থাৎ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল বা এই কোম্পানিকে টার্গেট করে হচ্ছে ওদের কোর্সগুলো ডিজাইন করা। এখন আমি ওইখানে যদি এমনভাবে আমার ছবি লিখি যে আমার গোল হচ্ছে আমি একজন একাডেমিক ইয়া হবো বা রিসার্চে যাবো, সেক্ষেত্রে হচ্ছে আমি তাদের সাথে আমার প্রোফাইল অনেক স্ট্রং, বাট আমি কিন্তু তাদের প্রোগ্রামের গোলের সাথে অ্যালাইন করি না। তাইলে হচ্ছে ওই প্রোগ্রাম যে আমি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছি ওই প্রোগ্রামের গোলটা খুবই হচ্ছে জানা জরুরি, ওইভাবে হচ্ছে আমি আমাদের গোলটা সেট করতে হবে। এই তাহলে হচ্ছে এখানে যে জিনিসটা ফ্যাক্ট সেটা হচ্ছে ওই প্রোগ্রামটা কি জন্য ডিজাইন করা, ওই প্রোগ্রাম থেকে যে অ্যালামনাই গুলো আছে, যা ওরা কোথায় কোথায় আছে এই জিনিসগুলো জানা, দেন হচ্ছে ওইভাবে নিজের গোলটা সিলেক্ট করা। এখানে দুইটা গোল দিতে হয়, একটা হচ্ছে লং টার্ম, একটা হচ্ছে শর্ট টার্ম। হ্যাঁ, আমি বর্তমানে এখানে শর্ট টার্মে আসলে কি করতে চাচ্ছি এবং লং টার্ম গোল, সো এই দুইটা গোল যখন দিয়ে দিব তখন হচ্ছে ইয়া হবে আর কি। সো এই জিনিসগুলো আর কি, আর ফাইনালি হচ্ছে কনক্লুশন দেওয়া আর কি, যে এই আচ্ছা, যদি তোর কোনো অসুবিধা না থাকে, যে তো শর্ট টাইম গোল আর লং টাইম গোল তো তুই গবেষণা করছিস, মানে হ্যাঁ যেভাবে শেয়ার করছিস, তাও যদি শেয়ার করতি। হ্যাঁ
আমি হচ্ছে আমার যেটা সত্যি বলতে আমি যেটা এসওপিতে আমি যেটা মেনশন করছি বা আমার যেটা রিয়েল, তো আমি হচ্ছে আমার শর্ট টার্ম গোল যেটা ছিল যে আমি আপাতত হচ্ছে আমার স্কিল গুলো ডেভেলপ করতে চাই। যে আমি হচ্ছে বর্তমানে আমার যে আমার মূলত এখানে আমার এই আসলে আমার অ্যাপ্লিকেশনের সবচেয়ে স্ট্রং পার্ট হচ্ছিল আমি হচ্ছে অলওয়েজ ফোকাস করছি এটাই যে আমি হচ্ছে ইন্টিগ্রেটেড কম্পিটিশনাল এক্সপেরিমেন্টাল যে ইয়াগুলো আছে সেগুলো ইয়া করতে চাই। এবং আমি আমার এসওপিতে এটাই মেনশন করছি যে বর্তমানে যারা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে কাজ করে তারা ডাটা নিয়ে ভাবে না, আর যারা ডাটা সায়েন্স নিয়ে কাজ করে তারা এই ইয়ার ভিতরে একটা গ্যাপ আছে। সো আমি হচ্ছে অলরেডি কম্পিটিশনালে আমার এক্সপিরিয়েন্স আছে, আমি অলরেডি ওয়েট লেভেল এক্সপিরিয়েন্স পাইছি। সো আমি এই দুটাকে নিয়ে ইন্টিগ্রেট করে আমি হচ্ছে ইউবি থেকে এসে অনেক কিছু শিখতে চাই। আর আমার লং টার্ম গোল আমি যেটা বলছি যে আমি হচ্ছে একজন মানে কি এই আমার নিজের একটা গ্রুপ বানাতে চাই, আমার একটা রিসার্চ গ্রুপ থাকবে এবং আমি হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে সত্যি কথা আমি হচ্ছে বাংলাদেশকে রিসার্চ প্রমোট করতে চাই এবং আমার নিজের একটা ওন গ্রুপ হবে, এরকম আমার হচ্ছে লং টার্ম গোল দিই। আচ্ছা, তারপরে তো তোকে যে প্রফেসর এলোয়ার সম্পর্কে কিছু গাইডলাইন দিছে যে কিভাবে নিতে হবে বা কিভাবে না বুঝি নাই। এলোয়ার সম্পর্কিত তোকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রফেসর অবশ্যই গাইডলাইন দিছে এলওয়ার, কিভাবে। হ্যাঁ, হ্যাঁ ওই সম্পর্কে এলওয়ার, বল। হ্যাঁ এলওয়ারের সম্পর্ক হচ্ছে ওই আমার এই প্রফেসর যেটা উনি বলছিলেন, উনি আসলে ইয়াতে ছিল, তো উনি আমাকে বললো যে আমি তোমাদের বাংলাদেশ থেকে অনেক ইয়া পাই, এই তারপরে যে মানে আসে, বাট তোমাদের এখানে যেটা দেখা যায় এলওয়ার ইউএস এর এলওয়ারের একটা ফরম্যাট আছে আর কি, যে দেখা যায়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ম্যাক্সিমাম এলওয়ার ওরা হচ্ছে তো মানে ভালোভাবে নেয় না, কারণ হচ্ছে ওই ফরম্যাটটা ফলো করা হয় না। মানে এলওয়ার এর ভিতরে হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশনে শুধুমাত্র যে আসলে সুনাম করতে হবে ওই স্টুডেন্টের, এটা কিন্তু না। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে তার উইক পয়েন্ট গুলো কিন্তু মেনশন করতে হবে এলোয়ারে। ওইটাই আমাকে সে বুঝেছে যে শুধু এলোয়ারে যে তোমার স্ট্রং পয়েন্ট তুমি এটা জানো এটা জানো এই জিনিসটা না। এই যে তুমি হচ্ছে দরকার হলে তুমি এমনও সে এটাও বলছে যে দরকার হলে তোমাকে যে প্রফেসর তোমাকে যে এলোয়ার দিবে তার সাথে আমাকে কন্ট্যাক্ট করে দিবা, আমি দরকার হলে তার মানে ইয়া করবো যদি তোমার কোনো সমস্যা না থাকে। যাই হোক, এটা তো আসলে অনেক সময় ইয়া হয়। তো যদিও আমি হচ্ছে আসলে ওই আমাকে ইয়া করছে, এবং আমার হচ্ছে একটা ছিল বাংলাদেশ থেকে, একটা ছিল কুইট ইউনিভার্সিটি থেকে, আর একটা ছিল তোর এই আমার বর্তমান ন্যাশনাল ইয়া থেকে। এই তো ওইখানে হচ্ছে যেটা বলছিল প্রথম কথা হচ্ছে পার্সন সিলেকশনের ক্ষেত্রে ও যেটা বলছে যে এমন পার্সনকে সিলেক্ট করতে হবে যাদের সাথে আমি কাজ করছি। অর্থাৎ এমন না যে সে প্রফেসর, সে অনেক বড় প্রফেসর, তার অনেক সাইটেশন আছে, সে আমাকে একটা দিল, ওরকম ওরকম প্রফেসর না। যে আমাকে আসলে কাজ করছে, যে আমাকে আসলে ইভ্যালুয়েট করতে পারছে, আমি তার সাথে 6 মাস কাজ করছি, যে আমাকে দেখছে তার ল্যাবে, তার সাথে আমি কাজ করছি, সে আমার সাথে আমার সম্পর্কে কমেন্ট করতে পারবে। এটা তো এরকম পাবলিক। সো আমি একজন প্রফেসর থেকেও আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের অ্যালোয়াটা তখন অনেক ভাইটাল হয়ে যাবে যখন হচ্ছে আমি এমন আবার একজন প্রফেসরকে আমি সিলেক্ট করলাম যে আমাকে হচ্ছে স্টুডেন্ট হিসেবে জানে, যার আমি ক্লাস করছি আর কিছু না। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমাদের একটা অ্যালোয়ার থেকে হচ্ছে আমি যাদের সাথে কাজ করছি তাদের, আর দুইটা অ্যালোয়ার থাকে এমন পার্সনদের সাথে যাদের সাথে আমরা কখনো কাজ করি না বা ইয়া করি না। তো এক্ষেত্রে হয় কি ওই প্রফেসর থেকেও একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এই অ্যালোয়ার তখন হচ্ছে অনেক মানে স্ট্রং হয় আর কি, কারণ সে অলরেডি আমার সাথে ছিল এবং আমাকে জানে। তো অ্যালোয়ারের ক্ষেত্রে প্রথম হচ্ছে সিলেকশনের ক্ষেত্রে এই জিনিসটা গুরুত্বপূর্ণ যে আমি কাদের সিলেক্ট করতেছি। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে তো আমি যখন অনেকের ক্ষেত্রে আমি যেটা সাজেস্ট করবো যে একজনের সাথে আসলে কাজ করি আর বাকিদের সাথে আসলে অ্যালোয়ার নেওয়ার ক্ষেত্রে ওদেরকে আসলে যেটা করা উচিত ওদের সাথে কিছু কাজে ইনভলভ হওয়া, যে প্রফেসরদের সাথেও কিছু কাজে ইনভলভ হওয়া, তাহলে কিন্তু ওনারাও অ্যালোয়ার দিতে হচ্ছে অনেক ইয়া হবে। সেকেন্ড যে টপ জিনিসটা হচ্ছে অ্যালোয়ারের যে ফরম্যাটটা আমি বললাম। সো অ্যালোয়ার হচ্ছে স্ট্রং, আমি কি মানে স্ট্রং পয়েন্ট প্রথমে একটা সামারি থাকবে যে ওর কোথায় কোথায় স্ট্রং আছে মানে আমার স্ট্রেংথ, দেন হচ্ছে উইক পয়েন্ট গুলো যে এর এই জায়গায় উইক পয়েন্ট গুলো আছে। আর থার্ড যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাকে বলছে সে যে ইমপ্রুভমেন্ট, অর্থাৎ সে আমার ভিতরে কি ধরনের চেঞ্জ দেখতে পারছে। অর্থাৎ আমি তার শুরুতে তার ল্যাবে যখন ছিলাম তখন এটা ছিল, এরকম ছিল, সে আমার লাগে থাকা গেলে আমি দেখলাম তার ইমপ্রুভমেন্টটা হচ্ছে সেই জায়গায় হচ্ছে, সে আর ইমপ্রুভমেন্টটা সে কিভাবে হচ্ছে এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সে যেটা বললো। তো এই জিনিসটা আমরা তখন ইয়া করে তো ইয়া করা হয় যে ও এই জিনিসগুলো করে। আরেকটা জিনিস হচ্ছে দেন যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যালোয়ারের সাথে হচ্ছে এসওপির কনসিস্টেন্সি। এখন যেটা দেখা যায় আমরা অ্যালোয়ারের সাথে এসওপির হচ্ছে কনসিস্টেন্সি বলতে এমন আবার অনেক সময় দেখা যায় আমরা ড্রাফট লিখি, কনসিস্টেন্সি বলতে এটা বোঝাচ্ছে না যে একদম হুবহু সেম, বাট অ্যালোয়ারের সাথে মনে করেন আমার ওই প্রফেসর ল্যাবে আমি কাজ করলাম, প্রফেসর বললো সে এখানে এই কাজ করছে, এই জিনিসগুলো শিখছে। হ্যাঁ, আমি কিন্তু এসওপিতে এটা অন্য ভাষায়, হ্যাঁ ওই জিনিসগুলো কিন্তু কনসিস্টেন্সি থাকতে হবে, অর্থাৎ অ্যালোয়ারের ভিতরে এবং এসওপির ভিতরে কনসিস্টেন্সিটা থাকতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কনসিস্টেন্সি থাকে না, অর্থাৎ অ্যালোয়ারে দেখা যায় একরকম মেনশন করা হয়েছে, আবার এসওবিতে দেখা যায় একরকম মেনশন করা হয়েছে। তো দেখা যাচ্ছে এই ল্যাবে এই কাজ করছে কিন্তু এসওবিতে নাই, বা এসওবিতে বলছে এই কাজ করছে কিন্তু অ্যালোয়ারতে নাই। ঠিক এরকম জিনিসগুলো আর কি। সো কনসিস্টেন্সি থাকতে হবে অ্যালোয়ার এবং সিবি এবং এসওপি, কারণ এখানে যারা হচ্ছে আমাদের এই প্রোফাইলগুলো ইভ্যালুয়েট করে তারা খুবই স্মার্ট আর কি। আমরা তো আসলে এরাতে এমনিতেই
অ্যাডমিশন নিয়ে ওরা খুবই স্মার্ট, এরা অনেক কিছু বুঝতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আমরা অনেকেই এটা করি সেটা করি, হ্যাঁ আমরা মনে করি আমরা অনেক স্মার্ট, আমরা মনে করি চ্যাট জিপি থেকেও লিখে নিয়ে আসলাম। আসলে এগুলো হচ্ছে ওরা ধরে ফেলতে পারে, মানে ওরা হচ্ছে আসলে তো। এবার আমার আগে যেটা বলছিল যে তোমাকে যখন কোনো একটা প্রফেসর কোনো কোয়েশ্চেন করে, যে মনে করো তোমার নামই জিজ্ঞেস করলো, ঠিক আছে, এই তোমার নাম জানে কিন্তু সে তোমার নামই জিজ্ঞেস করলো, তার এটার পিছনে কোনো মিনিং আছে, অর্থাৎ সে তোমার ওই নাম আনসার শোনার ভিতরে সে কিছু একটা তোমাকে মানে ইন্টারপ্রিট করার আছে, এবং ওদের এই ক্যাপাবিলিটি দেওয়া হয়েছে। সো আমি যখন কোনো একটা লাইন লিখবো, ওটা হচ্ছে ওরা হচ্ছে ধরতে পারে যে এই লাইনটা সে কেন লিখছে বা কিভাবে লিখছে, কি ধরনের লিখছে। সো এসওপিতে হচ্ছে এই জিনিসগুলো মেনশন করতে হবে এলওআর এর ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে যদি সিজিপিএ যদি কম থাকে, সো অবশ্যই এটা মানে এসওপিতে এটা মেনশন করা ভালো। আর সেক্ষেত্রে হচ্ছে একটা প্রফেসরকে হচ্ছে ওই জিনিসটা হচ্ছে ব্যাকআপ দেওয়ার জন্য বলা যেতে পারে যে না এরকম, তো এই জিনিসগুলো আর কি। আর সিভি সম্পর্কে সে কিছু কি তোর ধারণা দিছিল যে মানে এভাবে আমেরিকান আবেদন হ্যাঁ, করার সময় সিভিটা লিখতে হয়? হ্যাঁ, এই সিভির ক্ষেত্রে সেটা হচ্ছিল আমি তাকে আমার সিভি যে নরমাল আমি যে ইউজুয়াল সিভি ছিল, আমার সিভি অত ইয়া ছিল না। তো বাট ওর একটা পছন্দ হয় না, যেহেতু আমি যেটা বললাম জাপানিজ একটু অনেক খুঁতখুঁতে হয়। তো সে আমাকে বলল যে তুমি হচ্ছে সিভি, ও হচ্ছে ওর সিভি আমার পাঠায়। বড় তো ওর সিভি হচ্ছে অনেক বিশাল বড় সিভি। আমার সিভি ৫ পেজের। যাই হোক, আমার সিভিও ৫ পেজের। তো বলে যে তোমার সিভি অনেক স্ট্রং বা ইয়া, কিন্তু তোমার হচ্ছে ইয়া না। তো পরবর্তীতে ও ওর সিভি পাঠায়। তো যেটা দেখলাম সেখানে হচ্ছে আমরা মানে এই সিভির ক্ষেত্রে আসলে যে আমি যেটা করছিলাম ১ম এ আমার যে ভুলগুলো হয়েছিল যে আমি একটা ইয়াতে গেলাম বা এই বিভিন্ন টপিকস এর ক্ষেত্রে এডুকেশন ট্রেনিং বা রিসার্চ এক্সপেরিয়েন্স এর ক্ষেত্রে দেখা যেত আমি জাস্ট হচ্ছে এই জায়গায় কাজ করছি। তো সে ওখানে যেটা আমি নতুন করে ইনক্লুড করতে হইছে যে আমি কোন বিষয়ে কাজ করছি এই জিনিসগুলো। এবং আর আমি সিভির জন্য যেটা বলব মোটামুটি হার্ভার্ডের একটা হচ্ছে পিডিএফ পাওয়া যায়। ওরা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে সিভি ফরমেট দেয়। মোটামুটি ওই ফরমেটই ফলো করছে। ওই ফরমেটেই দেখলাম পরবর্তীতে ওইটাই ফরমেটটাই ফলো করা হইছে। যে ওইটাতেই আসলে সব কিছুই আছে আরকি। তো সিভির ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা ইম্পোর্টেন্ট যেটা সে আমাকে করছে যে কোনো ধরনের পার্সোনাল ইনফরমেশন যেমন বার্থ ডেট, তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস বা পার্সোনাল যে ইনফরমেশন গুলো আছে এগুলো বাদ, এগুলো সব এক্সক্লুড করতে হবে। পাবলিকেশনের ক্ষেত্রে যত ধরনের পাবলিকেশন আছে সবগুলো ইনক্লুড করতে বলা হয়েছিল। সো আমি ইয়ার ক্ষেত্রে দেখা যায় না আমি কয়েকটা সিলেক্ট করছিলাম, বাট ও যেটা বলছে যে অল পাবলিকেশন। দেন দেখাইছিল যে আমার রিসার্চ এক্সপিরিয়েন্স গুলো ক্রনোলজিক্যালি সব, মানে আমার যে এক্সপিরিয়েন্স রিসার্চ এক্সপিরিয়েন্স গুলো আছে, যে ল্যাবগুলোতে কাজ করছি, এবং প্রতিটা প্রজেক্টের নাম, অর্থাৎ আমি এই প্রজেক্টগুলোতে কাজ করছি, টাইটেল এবং টাইম ডিউরেশনটা। সো প্রতিটা প্রজেক্টের টাইম ডিউরেশন না দেওয়া থাকলে ওই যে ওই ল্যাবে কতদিন কাজ করছি এটা, এবং কি প্রজেক্টে কাজ করছি, এই টাইম ডিউরেশনটা, এগুলাই আর কি তো মেনশন করতেছে। তারপর হচ্ছে কোনো প্রিপ্রিন্ট থাকলে, এই আন্ডার ইয়াতে রিভিউতে থাকলে ওই জিনিসগুলো নোট করা। আর হচ্ছে কনফারেন্স পেপার আর কি, আমি কত কনফারেন্সে গেছি বা কোথায় স্টাইল প্রেজেন্টেশন করছি, এই জিনিসগুলো। আচ্ছা, তুই তো বললি যে তোর ওই জিআরই তুই দেশ নাই, হ্যাঁ, মাস্টার্স নাই, আর হচ্ছে হুম, টোফেলে তোর স্কোরটা কম, 90 হ্যাঁ, নিচে। হুম। তো তো তোর যে ইউনিভার্সিটিতে তুই যাচ্ছিস ওটার রিকোয়ারমেন্টে কি জিআরই বা এই টোফেল স্কোরে একটা রিকোয়ারমেন্ট ছিল নাকি ছিল না? হ্যাঁ, না অবশ্য আমি মিনিমাম যে রিকোয়ারমেন্ট ছিল এটা ফিল আপ করি। আর জিআরইটা হচ্ছিল তোর ম্যান্ডেটরি ছিল না, অর্থাৎ অপশনাল ছিল আরকি জিআরইটা। আচ্ছা, তার মানে তুই হচ্ছে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট যা আছে তা তা ফলো হ্যাঁ, করে ফিল আপ তুই করি। আবেদন হ্যাঁ, করছিস। মিনিমাম থেকে fill up। এই ইউনিভার্সিটি বাদে কি অন্য কোনো প্রফেসরের সাথে তোর এরকম যোগাযোগ হয়েছে বা আবেদন করছিলি এবছর? হ্যাঁ, আমি হচ্ছে এই শুধুমাত্র একটাই, মানে সত্যি বলতে আমি শুধু একটা ইউনিভার্সিটিতে এপ্লাই করছি এবার, এবং একটাতে হয়ে গেছে। আর গত বছর আমার কয়েকটা ইউনিভার্সিটিতে এপ্লাই করছিলাম এবং ওখানেও আমি অফার পাইছি। সো আমি হচ্ছে ইউনিভার্সিটি অফ টেক্সাস এট অস্টিন থেকে আমি রিজেকশন খাইছি। ঠিক আছে? আ মানে টেক্সাস এট অস্টিন। সো ওইটার রিজেকশন খাওয়ার মূল কারণ ছিল যে আমি তখন আমি হচ্ছে সবসময় নিউরো সায়েন্স প্রোগ্রামে এপ্লাই করতাম। তো আমার তখন হচ্ছে আর অস্টিনে মনে হয় IELTS স্কোর অনেক হাই চাই আরকি। মানে অনেক বেশি লাগে। সো অস্টিন থেকে করে রিজেকশন খাই। সো আমি মূলত পরবর্তী অস্টিন থেকে রিজেকশন খাওয়ার পরে আমি মূলত আর যখন এখান থেকে পজিটিভ রেসপন্স আমি শুধু এইটাতেই ইউনিভার্সিটিতে এপ্লাই করছি। অর্থাৎ আমি হচ্ছে এবছর হচ্ছে আমার খুবই হাই কনফিডেন্স ছিল যে না আমার হয়ে যাবে। যেহেতু আমার ১২ টা পাবলিকেশন আছে, সাইটেশন আছে। আবার আমি আগে তোর ওই ওয়েট লেবার এক্সপেরিয়েন্স ছিল না। এখন আমার ওয়েট লেবার এক্সপেরিয়েন্স আছে। আমার অলরেডি হচ্ছে এখন আন্ডার রিভিউতে তোর মানে খুব ভালো জানালা আমার কিছু পেপার অলরেডি আন্ডার রিভিউতে আছে, যেখান থেকে আমার খুব হাই স্কিলড কিছু পেপার আমার আছে। আমি অলরেডি যেগুলো হচ্ছে অলরেডি প্রিপ্রিন্ট আছে। সো এবং আমি বর্তমানে যে জায়গায় আছি ওইখান থেকে আমার অলরেডি ৩ টা পেপার মনে কর রেডি আছে। সো আমি এবার ধরে নিয়েছিলাম যে আমি এবার এপ্লাই করলে হয়ে যাবে। সো এইজন্য আমি আর কোথাও এপ্লাই করিনি। জাস্ট ইউবিতে করছিলাম। আচ্ছা, তো তোর যে মনে করছিস যে পিন গুলো আছে এগুলা কি প্রফেসর দেখতে চেয়েছিল নাকি এরকম দেখতে চায় নাই? কোনটা?
তো যে প্রিপ্রিন্ট যেগুলি কিছু প্রিপ্রিন্ট তোর কাছে আছে রেডি করা? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এগুলা দেখতে চাইছে। যেহেতু আমার সিভিতেই ছিল এবং দেখতে চাইছে। আর মূলত হচ্ছে এই আমার যে প্রিপ্রিন্ট গুলো আছে, এই সেগুলো তো এখনো মানে আন্ডার রিভিউ তে আছে এবং ওগুলি আসলে আমি মনে করি ওগুলি আসলে মানে আমার মূল অ্যাডভান্টেজ আরকি। যেটা হচ্ছে আমি কিউটি ইউনিভার্সিটি যে কাজ করছি। আমি এখানে খুবই হাইলি এই যে ইমেজিং যে টেকনিক আছে, হাইপোরিয়ন ইমেজিং সিস্টেম এটা নিয়ে কাজ করছি, সিঙ্গেল নিয়ে কাজ করছি, সিঙ্গেল সেল নিয়ে কাজ করছি। যেগুলো হচ্ছে বর্তমানে তোর মানে বায়োলজিক্যাল সায়েন্সের জন্য খুবই মানে এই মানে ইম্পোর্টেন্ট আরকি। খুবই মানে কি বলবো আমি ট্রেন্ডি ওয়ার্ক। সো এগুলাতে কাজ করার কারণে আর এখন যে হাইপোরিয়ন ইমেজিং যে সিস্টেম মনে কর এইজন্য আসলে নতুন স্কিল যখন কেউ শিখবে তাকে আসলে কখনো বসে থাকতে হয় না আরকি। তো আমি যেহেতু এই স্কিল গুলো জানি এজন্য আমার সমস্যা হয় না আরকি। আচ্ছা, আরেকটা বিষয় তোর আমার কাছে জানা ছিল যে মনে কর তুই রিকোয়ারমেন্ট ফলো করে আবেদন করছিস, প্রফেসরও এটা ব্যবস্থা করে, মানে তোর সাথে এসওপি এলো আর নিয়ে এগুলো নিয়ে বসছে, সিবি নিয়ে বসছে, যে এটা ওয়েব ছিল। কিন্তু তোর ইন্টারভিউ নেওয়ার সময় কি তোর সাথে এই প্রফেসর ছিল নাকি আরো প্রফেসররা অ্যাড ছিল ইন্টারভিউতে? না, না ইন্টারভিউ নেয় নাই? না সে আমাকে বলছিল যে সে মানে ও হচ্ছে আমাকে প্রিপারেশন লেভেল পর্যন্ত থাকবে, ইনভিশন কমিটিতে নাই, সে অন্য জায়গায় থাকবে না। সো সে আমাকে প্রিপেয়ার করে দিবে। আর যেহেতু সে বলছে তোমার জিআরই নেই এবং তুমি মাস্টার্স নাই, সো এবং তুমি ফুল ফান্ডেড পাওয়া, তাও হচ্ছে নিউরোসায়েন্স প্রোগ্রামে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড নট নিউরোসায়েন্স, সো কঠিন। তো এই কারণে সে আমাকে হচ্ছে ওইভাবে হচ্ছে কি তৈরি করছে যে তোমার মানে সো এই জন্য সে আমাকে আগে ইন্টারভিউ ট্রেনিং দেওয়া হয়েছে। আমি তোকে যেটা বললাম যে আমার এখানে যে ওরই স্টুডেন্ট ওরেও আগে বুঝাই দিচ্ছে যে কি ধরনের কোয়েশ্চেন হইতে পারে বা কি হয়। সো আমাকে ট্রেনিং ওই দেওয়া হয়েছে। পরবর্তী আমি যখন ইন্টারভিউতে যাই, আমার ইন্টারভিউ দুইটা হয়। যে প্রথমে একজন যে ছিল সে আমাকে বলছে যে তুমি তুমি মনে হয় কানো মানে আমার প্রফেসর যে নাম যে তুমি ওর ল্যাবেই তো যেতে চাও, আমি অলরেডি তোমার প্রোফাইল দেখছি, আসলে তুমি অনেক স্ট্রং ক্যান্ডিডেট। সো আমার মনে হয় না তোমাকে কোনো কোয়েশ্চেন পরে যা টুকিটাকি, মানে আমি হচ্ছে উল্টা তাকে কোয়েশ্চেন করি। আসলে ইন্টারভিউ সবচেয়ে মানে হচ্ছে যে এই মানে এটা হচ্ছে আমি হচ্ছে যখন কোনো ইন্টারভিউ দিই আমি উল্টো ওদেরই কোয়েশ্চেন করি। মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তো ফিল্ডটা আমি ধরে ফেলি। ২ মিনিট আমি কথা বললে ৩ মিনিট বাকি সময়টা আমি তাদের ব্যস্ত রাখতাম। কারণ হচ্ছে আমি হচ্ছে ওই প্রফেসর গুলোর সব যেটা আমাকে বলছে যে ওই যে প্রফেসর আমার ইন্টারভিউ নিবে এটা হচ্ছে তোর মেইল করলে জানা যায় যে কারা আমার ইন্টারভিউ নিচ্ছে বা নিবে। যে আমি হচ্ছে আমার একাডেমিক, সো এটা আমি জানতাম না। তখন সে বলল যে তোমার ইন্টারভিউ ডেট তো হয়ে গেছে, কে নিবে? আমি বলছি আমি তো জানি না। বলে তুমি হচ্ছে একাডেমিক যে ইয়াটা আছে ওদেরকে জিজ্ঞেস করো, ওরা তোমাকে জানাবে যে তোমার ইন্টারভিউ কে নিবে। পরে এবং তুমি হচ্ছে ওই যারা ইন্টারভিউ নিবে তাদের সম্পর্কে, তাদের রিসার্চ সম্পর্কে ভালো করে স্টাডি করো এবং তাদের যে রিসার্চ ফিল্ড, হ্যাঁ তোমার সাথে কিরকম বা তোমার সাথে কিরকম গ্যাপ আছে বা কি কি তোমার ইন্টারেস্ট ওদের ভিতরে দেখাও। পরবর্তীতে আমি হচ্ছে ওই যে প্রফেসর গুলো যারা আমার ইন্টারভিউ নেবে আমি তাদের নাম জানতে পারি এবং নাম জানার পরে তো প্রথমত ওরা আসলে আমার সম্পর্কে জানতে চায় বা শর্টলি বা ব্রিফলি। সো যেটা বলছে ওরা তো আমার আসলে অনেক ছিল, তো ওরা আমার বলছে যে তোমার অনেকে আছে যে তোমাকে সবকিছু বলতে মানে জাস্ট তোমার হচ্ছে তোমার যেটা তোমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং তোমার রিসার্চ, যে তুমি মনে করো যে এটাই তোমার সবচেয়ে ভালো, ওইটা নিয়ে তুমি বলো। তো আমি ওইটা নিয়ে বলছি বা করছি। পরবর্তীতে ওরা বলে তোমার আমার সম্পর্কে কিছু জানার আছে কিনা বা আমার question, তখন হচ্ছে আর কি তো মনে করো আমি ওদেরকে অনেক কোয়েশ্চেন করতাম যে আমি তো এই কাজ করছি বা তোমার এই কাজটা, বাট তুমি তো এইটুকু পর্যন্ত কাজ করছো, তোমার কি এটা করার ইচ্ছা আছে কিনা বা তুমি এটাতে যাবা কিনা বা তোমার ইন ফিউচার এটা করার ইচ্ছা আছে কিনা। আমি যদি মনে করো যে আমি তো আসলে এটা তো খুব ইন্টারেস্ট পাই বা তোমার এখানে গেলে আমি এই জিনিসগুলো শিখতে পারবো কিনা, তুমি এই জিনিসগুলো এই কাজ করছো তোমার ল্যাবে বা এই জিনিসটা আমার কাছে নতুন। হ্যাঁ, যেমন একটা ইয়াতে আসলে আমরা অনেক সময় হয় কি যে দেখা যায় আমাদের ক্ষেত্রে একটা থাকে যে আমরা পারি না বলতে লাগে। যেমন আমাকে একবার এক প্রফেসর মানে ইয়াতে জিজ্ঞেস করে যে ক্যালসিয়াম ইমেজিং, এটা হচ্ছে নিউরনের অ্যাক্টিভিটির জন্য আমরা ক্যালসিয়াম ইমেজিং। সত্যি বলতে আমি ক্যালসিয়াম ইমেজিং সম্পর্কে কিছুই জানতাম না। আমি সরাসরি ওরে বলি, আমি যে বললাম আমি এই নামটা শুনছি বাট এটা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। হ্যাঁ? ওই প্রফেসর এটা পজিটিভলি নিছে এবং বলছে যে হ্যাঁ, তোমাকে আমি দরকার হলে পেপার পাঠাবো। তোমার কাছে যদি এটা ইন্টারেস্টিং মনে হয়, আমরা এটা নিয়ে কাজ করি। তোমার যদি ইন্টারেস্টিং মনে হয় আমি তোমাকে এটা নিয়ে পেপার পাঠাবো। তাই এটা কিন্তু ওরা হচ্ছে ভালোভাবে নেয়। সো এটা আমাদেরকে কখনোই মানে আমরা মনে করি যে আমি কোনো কিছু পারি না। এটা বলা হচ্ছে আমাদের কাছে ডিসক্রেডিট। না, আসলে পিএইচডি জিনিসটা হচ্ছে আমরা শিখতে যাবো। সো না পারা বলতে শিখতে হবে আসলে। যে না আমি এটা পারি না। কিন্তু কোনো কিছু পারি বলে যদি না পারি সেটা হচ্ছে খুবই মানে আরকি ডিসক্রেডিট আরকি, যে না সে পারে বলছে। এটা তো আর আমাদের মতন ওরা মিথ্যা বলে না। ওরা পারে বলে মানে পারে। আর আমরা পারি বলি মানে আসলে দেখা যায় পারি বলতে আসলে খুব অল্প কিছু পারি আরকি। তো এটাই আরকি যে আমি হচ্ছে ওইভাবেই করছিলাম। সো ওর কোনো ইনভলভমেন্ট ছিল না ইন্টারভিউতে। বাট ও এতটুকু যে সিউর যে ও হচ্ছে মানে ওরা জানতো যে ওই প্রফেসরের সাথে আমার বা ভালো সম্পর্ক এবং আমি ইন ফিউচার ওর ল্যাবেই যাওয়ার ইচ্ছা আছে এটা ওরা জানতো। আচ্ছা, তার মানে হচ্ছে যে যারা তো ইন্টারভিউ নিবে তুই তাদের নাম বের করে তাদের ব্যাপারগুলো পড়ে টরে হ্যাঁ, কিছু কোশ্চেন রেডি করে রাখতি। হ্যাঁ।
এই বিষয়টা তো অনেক ভালোভাবে দেখে, মনে করছে অ্যাডমিশন কমিটিতে কেউ তো ইন্টারভিউ নিতেছে, তুই তার ব্যাপার নিয়ে জিজ্ঞেস করছিস, সে পুরো তোর প্রতি ফিদা হয়ে যাবে, সহজ কথা হ্যাঁ আসলে। আর কোনো অপশন নাই। হ্যাঁ, যেমন আমাকে তোর এক প্রফেসর মানে যে ইন্টারভিউতে আমাকে বলে যে তুমি যদি তোমাকে যদি এরকম সুযোগ দেওয়া হয় যে মনে করো তোমার ওই প্রফেসরের সাথে তুমি মানে ডিসাইড আদার প্রফেসরের সাথে যদি কাজ করার যদি সুযোগ থাকে তুমি করবা কিনা। তো আমি বলছি যে দেখো তোমার কাজ আমার ভালো লাগে, বাট তোমার এই জিনিসটা আমি শিখতে চাই, এবং আমার এই জিনিস যে তুমি যদি এরকম অপরচুনিটি থাকে তাহলে আমি কি তোমার লেভেলে যেতে পারবো কিনা। ও বলে যে তোমার জন্য আমার দরজা ওপেন। তো এরকম সো এভাবে আসলে জিনিসটা হচ্ছে তুই যখন মানে একটা প্রফেসরের সাথে যখন কমিউনিকেট করবি, যেমন আমি হচ্ছি এই যে আমি এটা এই কারণে বলছি, আমি দেখা যাচ্ছে জাপানে অনেক কনফারেন্স আমি মানে জাপানে আসার পর আমি অনেক কনফারেন্স অ্যাটেন্ড করছি। হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে আমার অনেকের সাথে পরিচিত। তো আমি কিন্তু এখন আসলে মোবাইল অনেক মানে ইজি জিনিস আসলে, সত্যি হাতে মোবাইল থেকে ইন্টারনেট থাকে। আমি সাথে সাথে ওর নেম দিয়ে ওর যে রিসেন্ট পেপার আছে ওর ল্যাব পেপার করতে না বললে ওর ল্যাবস ওয়েবসাইটটা ঘুরে ফেলতাম, ঘুরে ওর রিসার্চ ইন্টারেস্টটা দেখে দেন ওর সাথে আমি কথা বলতাম যে তুমি তো এই কাজ নিয়ে করছো। ও অবাক হয়ে যায়, কি রে ভাই আমি আজকে কথা বললাম, সে দেখি যে আমার রিসার্চ সম্পর্কে জানে। তখন আমার সাথে দেখা যায় ইন্টারাকশন হয়। সো এভাবে কিন্তু আমার কিন্তু সত্যি বলতে আমার মানে ভালোই এই যে জাপানের আমি যে শুধুমাত্র আমার ইনস্টিটিউশনের প্রফেসরদের সাথে আমার লিঙ্ক আছে তা না, আমার অনেকের সাথেই তোর নেটওয়ার্কিং আছে, আমার একটা ভালো নেটওয়ার্ক কিন্তু রয়েছে। আমি ইউএসএ তে যাচ্ছি, আমার শুধুমাত্র ইউএবির সাথে যে ইন্টারাকশন আছে তা না, আমি যে ওই যে অস্টিনের যে ইয়াতে বললাম ওই প্রফেসর খুবই হাইলি আমার করে, ওর সাথেও আমার সম্পর্ক আছে। অস্ট্রেলিয়ার যে ইউনিভার্সিটির যে প্রফেসর ছিল ওই প্রফেসরের সাথেও আমার মানে ভালো ইয়ে আছে, ওর সাথেও আমি স্টাডি করছি ওর ইয়ার ক্ষেত্রে, এই যে ওরা কি নিয়ে কাজ করে বা কি নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, তখন আমি হচ্ছে সবসময় কি করতাম, আমি এটাই বলছি যে এটাই বুঝাতে চাইছি যে আমরা আসলে প্রফেসর সিলেকশনের ক্ষেত্রে এটা ফোকাস করবো যে আমার ইন্টারেস্ট, অর্থাৎ আমি কি নিয়ে কাজ করতেছি। তো এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে যদি মনে করো একটা প্রফেসর ডিফারেন্ট ফিল্ডের, ও ডিফারেন্ট কিছু নিয়ে কাজ করে, তখন ওর নিয়ে স্টাডি করা, আমার সাথে অ্যালাইন করা আমাকে বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু আমি যদি এমন প্রফেসরদের সিলেক্ট করি, ইউএসএ তে হাজার হাজার প্রফেসর আছে, সো আমি যদি এমন প্রফেসরদের সিলেক্ট করি যারা হচ্ছে আমার ফিল্ডের বা আমার রিলেটেড ফিল্ডের কাজ করতেছে, তাকে হচ্ছে তার সম্পর্কে বলা বা তার সম্পর্কে স্টাডি করা খুবই ইজি আর কি। মানে তোর টোটাল বিষয়টা আসলে আমি দেখতেছি যে তোর নিজের কমিউনিকেশন স্কিল আর রিসার্চ স্কিল, মানে এই দুইটা আসলে হচ্ছে মেইন তোর পুরো হ্যাঁ, উচ্চশিক্ষা যাত্রায়। না শুধু আসলে যে মানে ইয়ার জন্য তা না, আসলে আমি মনে করি সায়েন্সে কেউ যদি সার্ভাইভ করতে চায় বা সায়েন্সে যদি ফিল্ডে রিসার্চ কেরিয়ার যদি করতে চায়, এটা আর্লি থেকেই আসলে মানে করতে হবে, যেমন পেপার পড়ার স্কিল ডেভেলপ করতে হবে, এবং পেপার পড়ে আসলে শিখা। হ্যাঁ, যে শিখার জিনিসটা করতে হবে। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেকেই আসলে পেপার পড়ে বা অনেকেই পড়ে, সময় দেয় বা করে, কিন্তু আসলে গ্যাপটা কি বা আমার কি করতে হবে এই জিনিসটা আসলে অনেকে জানে না। সো এই জিনিসটাতে করতে হবে যে আমার গ্যাপ গুলো কি খুঁজে বের করতে হবে, এবং আমি কি ইমপ্লিমেন্ট করতে পারি বা কি দিতে পারি। আরেকটা জিনিস হচ্ছে প্রফেসরদের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওরা হচ্ছে ওদের রিসার্চ নিয়ে যদি ওদেরকে কোয়েশ্চেন করা হয় এবং ওরা খুবই ইন্টারেস্ট ফিল করে যে ও তো মানে আমার সম্পর্কে পড়ছে যে আছে, যেমন আমি এক প্রফেসরকে যেটা বললাম আমার ইন্টারভিউতে, আমি ওরা জিজ্ঞেস করলাম তুমি তো এই জিনিসটা নিয়ে কাজ করো না, বাট তোমার এখানে তো এই জিনিসটা নিয়ে কাজ করা পসিবল আছে। যেমন আমি আচ্ছা তোর যেটা বললাম, আমি হচ্ছে তোর ইমেজিং টেকনিক নিয়ে কাজ করছি কিউতো ইউনিভার্সিটিতে। সো মানে হাইপোরিয়ন ইমেজিং সিস্টেম নিয়ে কাজ করছে, তো ও ওটা নিয়ে কাজ করে না, ও শুধু হচ্ছে তোর মনে কর এই বিহেভিয়ারাল অ্যানালাইসিস পর্যন্ত সে স্টপ হয়ে যায়। পরে আমি বললাম তোমার এটা চাইলে তো তুমি হচ্ছে এতটুকু পর্যন্ত এক্সটেন্ড করতে পারো। হ্যাঁ, আমি তো এটা নিয়ে কাজ করছি বা এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়, তোমার তো এরকম সুযোগ ছিল, তুমি করো না কেন। ধর সে এটাতে সে ইন্টারেস্টিং পেয়েছে, হ্যাঁ আমার এটা আমিও চিন্তা করছি যে করবো, বাট আমার হচ্ছে ওরকম ম্যান পাওয়ার নেই বা ফান্ডিংও নেই বা ফান্ডিং এখন হয় নাই। সো আমি হচ্ছে ইন ফিউচার আমার প্ল্যান আছে এরকম। সো তাইলে সে বুঝলো কি না আমি হচ্ছে আসলে ফিউচার প্রসপেক্টটাও কি জানি, যে না আমি হচ্ছে ফিউচার প্রসপেক্ট জানি বা তার ল্যাবের গোলটাও আমি তার সম্পর্কে জানি, বা আমি তাকে কিছু দিতে পারবো। আমার এমনও হয়েছে যে আমি যে ইউএস এর যে প্রফেসরের কথা বললাম যে আমাকে এত বা সময় দিচ্ছে বা দিচ্ছে, এটা হচ্ছে শুধু এখন থেকে আসে না আসলে। জিনিসটা হচ্ছে আমি যখন তার সাথে কমিউনিকেট করি, সে আমাকে আসলে মনে করে একটা পেপার দিছিল যে বলো তুমি এই পেপারটা পড়ো। তখন আমি এই পেপারটা পড়ে দেখা যাচ্ছে সে আমাকে বললো যে তুমি পেপারটা পড়ে কি হয়েছে। তো ওই পেপারটা যখন আমি পড়ছি, পড়ে আমি আসলে এখান থেকে হচ্ছে ওর যে রিসার্চের যে গ্যাপ গুলো ছিল, অর্থাৎ ওর এখানে কিছু জিনিস শেয়ার ছিল আর কি। তো আমি ওগুলো ওরে জিজ্ঞেস করছি যে তুমি তো এই জিনিসগুলো এখান থেকে এটা করা যায় এটা করা যায়। তো ইন্টারেস্টিংলি ওর যে নেক্সট প্রজেক্টটা ছিল, আমার যে কোয়েশ্চেন গুলো ছিল বা ছিল সেম ছিল, এবং পরবর্তীতে সেটা আমাকে পাঠায় বলে যে তোমার এই ইয়াগুলো জানি অলরেডি আমার একটা গ্র্যান্ট আছে এবং এটা প্রজেক্টও আছে। হ্যাঁ, তো সে এগুলো আমাকে পাঠায় যে বলো ঠিক আছে তুমি যে তোমার ইন্টারেস্ট পেয়েছো, আমি অলরেডি এটা নিয়ে কাজ করতেছি, তুমি এটা পড়তে পারো। তো এভাবে হচ্ছে তো এই চ্যালেঞ্জ জুসলো কি আমি হচ্ছে আসলে কি জিনিসটা আমি শুধু রিসার্চ জানতে পড়তেছি না, আমি হচ্ছে রিসার্চটা কোন দিকে মুভ করতে হবে এটাও জানতেছি। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা কাজে যাই আমি স্ট্রিক হয়ে গেলাম আটকে গেলাম এটা না, আমি রিসার্চটা কোন দিকে মুভ করতে হবে সেটা আমাকে শিখতে হবে, সেটা আমাকে জানতে হবে। এখন তোর মানে প্রফেসরকে ইমেল করার আগে বা অ্যাপ্রোচ করার আগে যে পেপার আর্টিকেল পড়তে হয়, তো অনেক ক্যান্ডিডেটের প্রশ্ন থাকে যে আর্টিকেলটা কিভাবে পড়বো,
আর্টিকেল প্রথম পড়তে বসছি ঠিক মতো মানে ধরতেই পারতেছি না কি করি না করি। তো এই আর্টিকেলটা কিভাবে পড়বো প্রফেসরকে ইমেল করার আগে? হ্যাঁ, এটা একটা মানে আসলে এটা আসলে আর্টিকেল কিভাবে পড়া এটা আসলে একেকজনের স্ট্র্যাটেজি একেক রকম। এই যে কেউ আছে ১০ মিনিটে পেপার পড়তে পারে, কেউ আছে ১ ঘন্টা লাগায় পড়তে পারে, কেউ ২ ঘন্টায় লাগায় পড়তে পারে। সো ইয়া আমার মতে হচ্ছে যখন প্রফেসরদের ডিলিং করতে যাবো অর্থাৎ প্রফেসরদের মেইলিং করতে যাবো, আগে হচ্ছে তার ওয়েবসাইট অর্থাৎ ইউএস এর প্রত্যেকটা প্রফেসরের আসলে ওয়েবসাইট থাকে। যে প্রত্যেকটা প্রফেসরের মোটামুটি আমি মনে হয় আমি প্রায় 99% ই প্রফেসর এই ওয়েবসাইট দেখছি। বাট খালি হাতে গোনা ২-১ জন ছাড়া। দেখা যায় তাও ওদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়েবসাইট না থাকলেও তাদের যে মানে ইনস্টিটিউশন যে ওয়েবসাইট আছে ওখানে কিছু ইনফরমেশন থাকে যে ওরা এই নিয়ে কাজ করতেছে, তার এই গ্র্যান্ট বা আছে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে তার মানে ওই প্রফেসরের পেপার পড়ার আগে হচ্ছে তার যে রিসার্চ যে ইয়াটা আছে ওখানে কিন্তু একটা সামারি দেওয়া থাকে। অনেক প্রফেসর আবার বলে যে তার ল্যাবে এই জিনিসটা পাইছে। অনেক প্রফেসরের যখন ওয়েবসাইটে আমরা যাব তখন সে হচ্ছে রিসার্চ ওভারভিউতে লিখে দেয় যে আমাদের ল্যাবে এই জিনিসটা পাওয়া হয়েছে। আমরা এখন এটা নিয়ে কাজ করতেছি। এতটুকু কিন্তু এনাফ। হ্যাঁ? এটুকুও যদি থাকে সেক্ষেত্রে জাস্ট অ্যাবস্ট্রাক্টটা পড়লেই হয়। আমি মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমি অ্যাবস্ট্রাক্ট পড়ছি। আসলে যেটা ফাঁকিবাজি আরকি। মনে করো যে অ্যাবস্ট্রাক্ট পড়ার পরে যদি মনে হচ্ছে যে না আমি যদি এই জায়গায় কোয়েশ্চেন যদি রেডি করতে না পারি দেখা গেছে আমি হচ্ছে রেজাল্ট আমি হচ্ছে মেথড খুবই কম পড়তাম যেটা সত্যি কথা। রেজাল্ট পড়ে তখন ডিসকাশনও দেখতাম। মানে আমি ইন্টারেস্টিং মানে একটু করে আগাইতাম যে যখন দেখি যে মেথডটা আমার লাগছে, ভালো লাগছে তখন আমি মেথডে যাইতাম। সেইভাবে। সো আমি হচ্ছে আগে অ্যাবস্ট্রাক্টটা পড়তাম। তারপরে তাদের যে ডিসকাশন রেজাল্ট এই ২ টা জিনিস দেখতাম। দেখার পরে আমি পরে যদি মেথডে যদি কোনো ইয়া থাকতো পরে মেথডে যেতাম আরকি। সো মেক্সিমাম ক্ষেত্রে আমি অ্যাবস্ট্রাক্টটাই পড়তাম। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আমার জানতে মানে আমার নিজের কোশ্চেন যে তুই তো হুম, অস্ট্রেলিয়াতে প্রফেসরের সাথে যোগাযোগ করছিলি এবং সেও তারা নিতে চাইছিল, হুম। মানে অস্ট্রেলিয়াতে তাহলে ফান্ডটা কিভাবে হয়েছিল, মানে সেক্ষেত্রে ফান্ডটা কিভাবে হয়? অস্ট্রেলিয়ার ফান্ডিং হচ্ছে আসলে বিভিন্ন ধরনের ইয়া হয়। তো অস্ট্রেলিয়ার যে ইয়া আছে ওদের হচ্ছে এই মানে পোস্ট গ্রাজুয়েটের জন্য ওদের স্কলারশিপ ছিল আরকি। অস্ট্রেলিয়াটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ থাকে আরকি অলওয়েজ। সো ওদের ওই ইয়াটা ছিল ওরকমই একটা ইয়া ছিল। সো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ওদের এটা ছিল। মানে গভর্নমেন্ট স্কলারশিপ ছিল। মানে যেমন আমি একবার জাপানের একজনের সাথে বিলাল ভাইয়ের সাথে ওয়েবিনার করছিলাম, তো সে আমার বলছিল যে জাপানে যদি এই গভর্নমেন্ট স্কলারশিপ পাইতে চায় কেউ সেক্ষেত্রে যে জাপানিজ কোনো প্রফেসরের রিকমেন্ডেশন খুব গুরুত্বপূর্ণ, যে সে রিকমেন্ড করতেছে মানে তার ল্যাবের জন্য। আচ্ছা, হ্যাঁ, অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও সেম। আমার ক্ষেত্রে সেটা হয়েছে। সে আমাকে কনসেন্ট দিয়েছিল যে সে আমাকে নিতে চায় বা রেকমেন্ড করছিল আরকি। এই আচ্ছা, মানে একজন প্রফেসর রিকমেন্ড করলে পরে সাধারণত ওই হ্যাঁ। স্কলারশিপটা হয়ে যায়। হুম। আচ্ছা, তাতে প্রফেসরই প্রধান মানে সেন্ট্রাল আবেদনটা ওইরকম ভাবে অ্যা হয় না নাকি? হ্যাঁ, অস্ট্রেলিয়াতে কিন্তু ইউএস এর ক্ষেত্রে আসলে দেখা যায় আমরা অনেক সময় বলি আরকি যে অনেক সময় দেখা যায় যেটা আমি মানে করলাম বা অনেকের সাথে কথা বললাম। অনেক স্ট্রং রিকমেন্ডেশন বা থাকার পরেও যে সেন্ট্রালেরও আসলে কিন্তু ইম্পোর্টেন্ট আরকি। সো যখন হচ্ছে কোন একটা আ হ্যাঁ, প্রফেসরের রিকমেন্ডেশন অলওয়েজ অ্যাডভান্টেজ বা থাকে যে একটা প্রফেসর তো এখন আবার অনেক সময় দেখা যায় অনেক প্রফেসর কিন্তু আমাকে যদি করতেছে তা না। তারা যদি একটা ভালো ক্যান্ডিডেট অর্থাৎ ২-৩ জনকে আসলে হাতে রাখতে চায়। এটা সত্যি কথা। সে তো আর আমাকে বলবে না। হ্যাঁ? তো দেখা যাচ্ছে সে তখন হচ্ছে আমাকে পিক না করে তাকে পিক করতেছে। হ্যাঁ? আবার অনেক প্রফেসর আছে এই খুবই জেনেরিক আনসার রিপ্লাই দেয়। বাট আমাদের কাছে মনে হয় যে না সে আমার খুবই পজিটিভ আরকি। আমার কাছে এরকম অনেক এই যে মনে হচ্ছে না সে আমাকে খুবই পজিটিভ বা দেখা গেছে সে হচ্ছে আমার খুবই জেনেরিক। হ্যাঁ? তো এই আরকি। তো দেখা যাচ্ছে আমার এই যে প্রফেসর গুলো দেখা যায় যে সেন্ট্রাল এর ক্ষেত্রে আসলে যে অনেক ইম্পোর্টেন্ট আরকি। প্রোফাইল স্ট্রং হওয়াটা অনেক ইম্পোর্টেন্ট। ওদের কাছে ওদের হয়তো রিকমেন্ড থাকে বাট সেন্ট্রাল অ্যাডমিশন এর ক্ষেত্রে যেটা বুঝলাম প্রোফাইলটা অনেক গুরুত্বপূর্ণ আরকি। ওদের রিকমেন্ডেশন ভালো। বাট এবং অনেকেই আছে মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সেন্ট্রাল অ্যাডমিশন এর ক্ষেত্রে কিন্তু কোন প্রফেসরের সাথে কনট্যাক্টও করে না। হ্যাঁ? সো ওদের প্রোফাইলটা যদি ম্যাচ করে সেক্ষেত্রে হচ্ছে নিয়ে ফেলে। সো প্রফেসরদের সেন্ট্রাল এর ক্ষেত্রে প্রফেসরদের রিকমেন্ডেশন থেকেও আসলে ইউনিভার্সিটির রিকমেন্ডেশনটা মানে ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্ট বা ইউনিভার্সিটির যে গুলো ওইটাও ইম্পোর্টেন্ট। তো এই ক্ষেত্রে হচ্ছে এসওপি বা যে গুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এসওপিতে আমি কি লিখতেছি? যেটা আমি একটু আগে বললাম যে একটা ইউনিভার্সিটির যে প্রোগ্রাম গুলো আছে এগুলো হচ্ছে ডিজাইন করা, বিভিন্নভাবে ডিজাইন করা। যে এই প্রোগ্রামগুলোর লং টার্ম গোল কি বা এই প্রোগ্রামগুলো থেকে কি পাওয়া যাবে বা এই প্রোগ্রামগুলোতে কোথায় কাজ করে এই জিনিসগুলো হচ্ছে খুব ভালোভাবে পড়ে এসওপিটা লিখতে হয় আরকি। আর যখন হচ্ছে তুই প্রফেসর ফান্ডে করবি তখনও দরকার আছে বাট তখন হচ্ছে প্রফেসরের দিকে ফোকাস করা যায় আরকি। আচ্ছা, আরেকটা অনেক বড় প্রশ্ন যেটা আরকি মানে অনেক মানুষের প্রশ্ন বা অনেক কনফিউশনের প্রশ্ন যে হুম, আমার প্রফেসর রিপ্লাই করলো, হুম। রিপ্লাইটা কি জেনেরিক না পজিটিভ? হ্যাঁ, এই জিনিসটা খুবই আছে। নরমালি আমি ধরে নিই মানে আমি যেটা করি, ধরে নিই যে অল রিপ্লাই হচ্ছে জেনেরিক। হ্যাঁ? মেক্সিমাম ক্ষেত্রে আসলে ধরে নেওয়া হচ্ছে যখন খুবই কেউ হাইলি পজিটিভ হয় বা হয় সে তোর ইন্টারভিউ নিবে। আমি যেটা হইছে আমি অনেকের সাথে কথা বলছি, অনেকের সাথে ইন্টারভিউ দিছি। হুম? মেক্সিমাম ক্ষেত্রে যারা একটু হাইলি পজিটিভ হয় তারা ইন্টারভিউ হয়।
কমিউনিকেশন হয় বা এক্সট্রা ফার্দার হচ্ছে মুভমেন্ট থাকে আর কি, যে আছে তুই যেমন জেনারিক রিপ্লাই কিনা বোঝার জন্য আরেকটা রিপ্লাই দিলি যে ঠিক আছে আমরা বা অনেক সময় তারাও বলে যে আমরা চাইলে হচ্ছে একটা জুম চ্যাট করতে পারি। আমি অবশ্যই ইয়ার ক্ষেত্রেই লিখি, আমার ইমেলের ক্ষেত্রেই লিখতে যাই, তুমি যদি আরো করতে চাই আমরা হচ্ছে জুম চ্যাট বা ইন্টারভিউ, তখন সে আমাকে বলতো যে হ্যাঁ চলো আমরা একটা ইন্টারভিউ করি, তোমার সাথে কথা বলি, এরকম আর কি। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই যে অনেক প্রেস করছে না তোমার প্রোফাইল অনেক স্ট্রং, অনেক হ্যাঁ আমি তুমি অ্যাপ্লাই করো, সেন্ট্রালে অ্যাপ্লাই করো, আমাদের এখানে সেন্ট্রাল অ্যাডমিশন। এটা অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে জেনারিক রিপ্লাই আর কি, যে তোমার প্রোফাইল অনেক স্ট্রং, তোমার প্রোফাইল আমার ভালো লাগছে, যে তুমি সেন্ট্রালে অ্যাডমিশন করো, আমি তোর লিঙ্ক দিয়ে দেয় যে তুমি এইখানে যাই অ্যাপ্লাই করো। আর যখন কোনো প্রফেসর একদম একটু হয় তখন সেক্ষেত্রে দেখা যায় সে হচ্ছে এই তোর করবে, তোর সাথে কমিউনিকেট করার জন্য ইন্টারভিউ নিতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ইন্টারভিউ নিছে বা সে হচ্ছে ইন্টারভিউ নিবে বা দেখা যাবে তোর হচ্ছে ওর পেপার পাঠাবে বা তোকে বলবে বা এরকম ফার্দার হচ্ছে হয় আর কি, কমিউনিকেশন করা যায়। বাট জেনারিকের ক্ষেত্রে হচ্ছে তারা হচ্ছে ওই জায়গা থেকে বের হয় না, যে তুমি সেন্ট্রালি চলে যাও, সেন্ট্রালি অ্যাডমিশন করো, সেন্ট্রালি অ্যাপ্লাই করো, সেন্ট্রালি অ্যাপ্লাই করো, এরকম। মানে তোর মতে যে যদি ফার্দার কমিউনিকেশন না হয় তাহলে সেটা জেনারিক, যদি ফার্দার মোটামুটি কমিউনিকেশন হয় দেন এটা পজিটিভ, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, তবে আরেকটা জিনিস হচ্ছে যে যারা হচ্ছে জেনারিক রিপ্লাইও যদি আসে সেক্ষেত্রে আমি মনে করি যে পরবর্তীতে আবার তার সাথে একটা করা যে আমি এটা পড়ছি, এই ক্ষেত্রে এই যে আমি তোমার এই ব্যাপারটা পড়ছি বা ইয়াতে এই জিনিসটা পড়ছি, মানে ফার্দার হচ্ছে ফলো আপে থাকা আর কি, চেষ্টা করা খুব মানে ভালো হয়। তো দেখা যায় প্রথমবার তোরটা ভালো নেয়, কিন্তু তুই যখন ওর ল্যাবের প্রতি যখন হবে তখন সেটা খুব ভালো হবে না। আমি আরেকটা কাজ করতাম যে ওই প্রফেসর গুলো যখন আমি কোনো প্রফেসর সিলেক্ট করতাম, এক সপ্তাহ আগে তার টুইটারে হচ্ছে ফলো দিয়ে দিতাম, তার লিঙ্কডইন আইডি থাকলে সেটা হচ্ছে তাকে আমি একটু প্রোফাইল স্ক্রল করে আসতাম, তাহলে সে বুঝে যে না আমি তার হচ্ছে কি আমি আসি, তার মানে আছে যে যদি কখনো তো অনেক সময় চোখও পড়তে না পারে, বাট অনেক সময় চোখ এরকম পড়ছে যে না তোমাকে তো আমি দেখছি, তুমি আমাকে টুইটার ফলো দিছো বা ওকে বলছো তুমি মনে হয় আমার লিঙ্কডইন বা এরকম দিছো। সো আমি এটাই করতাম যে না আমি হচ্ছে আগে ওরে দেখাইতাম যে না আমি তোমার লেভেলের উপর জেনুইন আমার ইন্টারেস্ট আছে, আমি তোমার দেখো তোমার অ্যাক্টিভিটি আমি ফলো করি। তো দেখা যাচ্ছে তার কয়েকটা টুইট করলো, আমি সেটারে আরো ফোকাস জন্য রিটুইট করলাম, হ্যাঁ দেখা গেছে আমি করছি বা তোর দিলাম, তার লিঙ্কডইন প্রোফাইল যেটা আছে ওটাতে আমি দিলাম। সো এইভাবে আমি হচ্ছে তোর করতাম যে না আমি আসি, তোমার কাজ আমি দেখতেছি, এরকম। আচ্ছা, এই আইডিয়াটা আমি প্রথমেই পাইলাম, আমি আর কারো কাছে শুনি নাই। না আমি এটা করতাম, মানে দেখা যায় আসলে ইউএস এর যে প্রফেসর গুলো আছে আমি ম্যাক্সিমাম দেখছি ওরা টুইটারে খুব অ্যাক্টিভ, এবং তারা হচ্ছে বিশেষ করে রিসার্চ কাজ নিয়ে ওরা অনেক অ্যাক্টিভ এবং শেয়ার করে, এবং তারা হচ্ছে শেয়ারিংটাকে অনেক পছন্দ করে যে না তো যখন তুই রিটুইট করবি বা করবি ওদের কাছে যায় নোটিফিকেশন যায়, অ্যাটলিস্ট সে যদি আমার নামটাও জানে, দেখ আমি একটা মনে কর ওরে ফলো দিলাম বা রিটুইট করে সে অ্যাটলিস্ট আমার নামটাও পর্যন্ত জানলো, পরবর্তী আমি যখন তাকে মেল করবো সে বলছে না এই ছেলে তো আমি চিনি বা এই তো আমার এই জিনিসটাকে রিটুইট করছে, সে একটা পজিটিভ ইমপ্রেশন থাকতে পারে এই হিসাবে আর কি। হ্যাঁ, এটা অবশ্যই থাকতে পারে না, অবশ্যই থাকবে, কিন্তু এই আইডিয়াটা অসাধারণ মনে করছে। এই হ্যাঁ আমি হচ্ছে প্রথমবারের মতো আমি এই আইডিয়াটা হ্যাঁ ইন্ট্রোডিউস জিনিসটা করলাম হচ্ছে আর কি। তুই যখন একটা প্রফেসরের টার্গেট করবি, আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এই মাত্র দেখলাম প্রফেসর এই মাত্রই মেল করতাম, আমি হচ্ছে এটা করতাম না, আমি হচ্ছে প্রফেসর একটা পাইলে তার পিছনে মানে এক সপ্তাহ সময় নিতাম, তাকে আমি আগে মানে কোনোভাবে দেখতাম যে তার সোশ্যাল প্রোফাইল যেগুলো আছে বা কোথাও কোনো প্রোফাইল আছে কিনা, এগুলো এখন নেটে সার্চ দিলে আসলে খুব ইজিলি পাওয়া যায়। দেন হচ্ছে তাকে আমি আমার অ্যাক্টিভিটি দেখাতাম যে না আমি তোমার আশেপাশে আছি, তোমার এই যে ফলো করি তোমার ল্যাবের যে আছে, ইভেন আমি অন্যান্য মেম্বারদেরও তোর দেখি যে কি কাজ করতেছে বা কি কাজ করতেছে, ওরা কোথায় কি করতেছে, সেগুলো আমি ফলো আপে রাখতাম আর কি। সো যখন এগুলো রাখি, যখন মনে কর ইন্টারভিউর ক্ষেত্রে যখন আমাকে আমি বললাম যে তোমার এই জিনিসটা আমার ভালো লাগছে আমি দেখছি বা তোমার এই ল্যাব মেম্বার তো এটা করতেছে বা এটা, সো তখন হচ্ছে হতো আর কি। আচ্ছা, তো আরেকটা অভিজ্ঞতা মানুষজন জানতে চায়, সেটা হচ্ছে ভিসা ইন্টারভিউর অভিজ্ঞতা। হ্যাঁ বিষয় ইন্টারভিউ আসলে বিষয় ইন্টারভিউর ক্ষেত্রে যেটা হয় পার্সন টু পার্সন মানে ভ্যারি করে, এটা আমি সবাই জানে আসলে যারা ইউএস এর ক্ষেত্রে পার্সন টু পার্সন ভ্যারি করে। আমি আর আমার ওয়াইফ তোর অ্যাপ্লিকেশন করছিলাম, সো এখানে আমরা একসাথে অ্যাপ্লাই করছি, তো দেখা গেছে আমার ওয়াইফের আসলে কিছুই তোর করে না, আমার ক্ষেত্রে জাস্ট আমাদের প্রাইমারি যে অ্যাপ্লিকেশন আমি প্রাইমারি অ্যাপ্লিকেশন ছিল ডিপেন্ডেন্ট ছিল, তো আমরা জাস্ট অ্যাপয়েন্টমেন্ট দিলাম। জাপানের ক্ষেত্রে দেখা গেল খুবই আমরা 2 দিনেই আসলে ডেটটা পাই গেছি, অর্থাৎ কালকে বুকিং দিছে এরপরের দিনে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে আসে, এবং এরপরের দিনই তোর আমাদের মানে ইন্টারভিউ থাকে। ইন্টারভিউতে জাস্ট আমাদের আগে কয়েকজনকে রিজেকশন করছে, তো আমি একটু স্বভাবতই ভয় পাইছিলাম, আমরা একটু ভয় পাইছিলাম। পরে গেছি, তো সে পরে আমাকে জাস্ট জিজ্ঞেস করলো যে প্রথমে আমাকে সে জিজ্ঞেস করে যে তোমার তো ফুল ফান্ড, তুমি তো স্কলারশিপ পাইছো, তুমি তো এনভায়রনমেন্টাল সায়েন্সে যাচ্ছ। পরে আমি বলছি না আমি এনভায়রনমেন্টাল সায়েন্সে যাচ্ছি না, আমি নিউরো সায়েন্সে যাচ্ছি। ও আচ্ছা গ্রেট,
তুমি তুমি জাপানে কি করো বা কি করতা? পরে আমি বললাম যে আমি জাপানে এখানে জব করি। পরে বলল যে তুমি যে জাপানে কয় বছর? আমি বলি যে আমি জাপানে ২ বছর আছি বা এরকম আমার উত্তর দিলাম। তারপর বলল যে তুমি জাপান আর মনে করো বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে কখনো ভিজিট করছো কিনা? আমি কই যে না। তাহলে ইউএসএ তোমার এটা ১ম ভিজিট? আমি কই হ্যাঁ। তারপর বলল যে তুমি তাইলে এই যে তোমার এই প্রোগ্রামটাতে কেন এপ্লাই করলা? তুমি এই প্রোগ্রামে কেন করলা? পরে আমি বললাম যে আমার সাথে আমার বর্তমানে আমার সাথে ওই ইউনিভার্সিটির যে প্রফেসর আছে ওর সাথে কাজ আছে। আমি ওই ইউনিভার্সিটি সম্পর্কে খুব ভালো জানি। যেহেতু আমি এক কোলাবোরেশন এ কাজ করি। ওর সাথে কমিউনিকেশন এর মাধ্যমে আমার ইউনিভার্সিটির জানা আছে। সো এই কারণে আমি এই ইউনিভার্সিটি সিলেক্ট করি আরকি। পরবর্তীতে সে হচ্ছে দিয়ে দেয়। আর আমার ওয়াইফ রে কোনো ধরনের কোয়েশ্চেন করেনি। হ্যাঁ, সাধারণত মনে কর F1 যে আছে সে স্ট্রং থাকলে F2 কে কিছুই জিজ্ঞেস করে না। হ্যাঁ। এটাই আরকি। তো মূলত আসলে ফান্ডিং টাই মনে হয় মেইন ফ্যাক্ট। আরেকটা জিনিস হুম, জিজ্ঞেস করছিল যে আমি হচ্ছে আসলে কয় বছর ইউএসএ থাকবো। পরে আমি যেটা আমার স্টাডি লেংথ ওইটাই বললাম যে আমি এত বছর থাকবো। আচ্ছা। ওই ফান্ডিংটা দেখে সাধারণত হুম, ফান্ডিংটা দেখে যে আর আর অবশ্যই তার কাছে তো রিসার্চের ডাটা মাটা সব আছে। হ্যাঁ, বুঝতে মানে সেগুলো অলরেডি চেক করে ফেলছে আর কি। হুম, এক ঝলক দেখে ফেলছে তো তোর গুগল স্কয়ার অ্যাকাউন্টে এক ঝলক সে দেখে ফেলছে। তো তো দেখি সে একটা আইডিয়া করে ফেলছে যে মানুষের সম্পর্কে সে কি বেঁকে যাবে না লেখাপড়া করবে। না এখন তো আসলে যেটা এই যে তুই একটা গুরুত্বপূর্ণ আসলে এই টপিকসটা নিয়ে ইদানিং হচ্ছে যেটা হচ্ছে এবার এটা আমাদের বাংলাদেশীদের জন্য আসলে খুবই ডিসক্রেডিট আরকি। বর্তমানে যেটা দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু অলরেডি অনেক স্ট্রিক্ট করে ফেলছে। এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ঢুকা খুবই টাফ অস্ট্রেলিয়াতে। কানাডাও অলরেডি স্ট্রিক্ট করে ফেলছে। অস্ট্রেলিয়া কিন্তু মানে স্ট্রিক্ট করছে, কানাডাতে এখনো করতেছে। বাট অস্ট্রেলিয়া খুবই হাই লেভেলের স্ট্রিক্ট করছে। ওরা এখন হচ্ছে তোর জেনুইন স্টুডেন্ট টেস্ট নামে একটা টেস্ট রাখছে। হ্যাঁ? সো মানে এখন মানে ওরা হচ্ছে এটাই এখন মূলত করতে চাচ্ছে যে স্টুডেন্ট যারা আসতেছে বাইরের দেশ থেকে বিশেষ করে ইভেন অনেক জায়গায় অনেক নিউজ পেপার কিন্তু সরাসরি বাংলাদেশের নামই আছে যে দেখা যাচ্ছে এই দেশের স্টুডেন্টরা এসে লেখাপড়া থেকে বেশি সময় দিচ্ছে তোর মানে লেখাপড়ার উদ্দেশ্য না তাদের উদ্দেশ্য হচ্ছে অন্যদিকে আর কি। আর আমাদের বাঙালিদের তো আসলে একটা থাকে যে আমরা একটু শর্টকাটে সবকিছু করতে চাই বা থাকি। তো এই কারণে আমি আজকে দেখলাম যে ইভেন কানাডাতেও এখন অনেক হিস্ট্রি করতেছে সামনে। আমার মনে হয় এখন ইউএসএ তে যে মানে যে পরিমাণ স্টুডেন্ট বাংলাদেশ থেকে যাচ্ছে অনেক স্কোপ পাচ্ছে। বাট খুব হুম। শীঘ্রই এখন হচ্ছে এটা আসলে ফ্লোটা ধরা দরকার। বাট খুব শীঘ্রই যে কোনো সময় এটা হচ্ছে তোর ওরা স্ট্রিক করে ফেলতে পারে আর কি। না, তবে তোর এখানে একটা ঘটনা আছে বুঝছিস, তোর F1 স্টুডেন্টে তো ওয়ার্ক পারমিট দেয় না। হ্যাঁ, তো যদি কাজ করতে চায় কেউ অনেক লুকায় ফুকায় কাজ করতে হয়, তো আচ্ছা, আলটিমেটলি এর আগে থেকে বন্ধ করে দিছে যে F1 দের কোনো প্রকার আচ্ছা, ওয়ার্ক পারমিট নাই বা F2 নাই, শুধু F1 না, F1 এবং F2 কারোরই নাই। তো এই কারণে এই সমস্যাটা আর কি তারা হয়তো ফেস করবে না, বাকিরা যে ফেস আচ্ছা, করছে। স্টুডেন্টরা যায় গিয়ে লেখাপড়া না করে আসলে কাজ করে নিজে এবং এই যে স্পাউস সবাই মিলে কাজ করে আর কি। হ্যাঁ, আলটিমেটলি ভার্সিটি লাভ হয় না। হুম। তো আরেকটা বিষয় তোদের জিজ্ঞেস করি, যেটা হলো আহ, তুই যখন জাপানের বিষয়ের জন্য আবেদন করছিলি, মানে আমি জানি না এই বিষয়টা, তার জন্য জাপানে কি কোনো বিষয় ইন্টারভিউ দিতে হয় না শুধু আবেদন করলেই হয়ে যায়? জাপানে আসলে এই বিষয় ইন্টারভিউ মানে আছে। বাট দেখা যায় জাপানে আসলে তোর ওই বিষয় ক্যাটেগরি অনুযায়ী ইন্টারভিউ গুলো হয়। তো জাপানের আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের আমাকে কিছু জিজ্ঞেস করে নাই। সো জাস্ট আমাদের অ্যাপ্লিকেশন সবকিছু ছিল। আমরা জাস্ট ওই গুলো জমা দিছি এই। আবার ওই অন্যান্য যে বিষয় ক্যাটেগরি আছে ওগুলাতে একটু অনেক কোয়েশ্চেন করে। এই আরকি। সো জাপানের বিসি ইন্টারভিউ অত হার্ড বা অত কিছু না। ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য বিষয়গুলো অনেক কঠিন আছে আবার। ওটার ইন্টারভিউর সাথে আমার এক্সপেরিয়েন্স নেই। বাট আমার ক্ষেত্রে যেটা হইছে আমাকে তেমন কোনো কোয়েশ্চেনই করে নাই। আর আমার ওয়াইফের ক্ষেত্রেও তাকেও তেমন কোনো কোয়েশ্চেন করে নাই। আচ্ছা, আমাদের কমেন্ট বক্সে কিছু কোশ্চেন আছে, সেখানে আমরা যেতে পারি। কমেন্ট বক্সের কোশ্চেনে হুমায়ুন রশিদ শাকিল সে প্রশ্ন করছে, কনফারেন্সে পোস্টার প্রেজেন্ট করলে ওটা কিরকম ইফেক্টিভ, মানে ফুল ফান্ডের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, অবশ্যই এটা অনেক ইফেক্টিভ আরকি। যে আসলে জিনিসটা হইছে যে পেপার যে অনেকেই আসলে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন যখন করে তারা শুদ্ধ আসলে পাস। যে তো পেপার কিন্তু আসলে করা কিন্তু লং প্রসেস বা লেন্থি সময় আরকি। সো সেক্ষেত্রে যে কনফারেন্স বা থেকে তো হচ্ছে আসলে ভাইটাল ভূমিকা রাখে। যে এমন না যে এটা খুবই না। সো কনফারেন্স পেপার থাকা বা কনফারেন্সে অ্যাটেন্ড করা সেখানে ২ টা জিনিস। একটা হচ্ছে এটা বোঝানো যাচ্ছে যে অলরেডি তুমি রিসার্চ এর সাথে ইনভলভ। আরেকটা জিনিস হচ্ছে তোমার এক্সপেরিয়েন্স আছে যে তুমি হচ্ছে তোমার কাজকে প্রেজেন্ট করতে পারো। তোমার অলরেডি এক্সপেরিয়েন্স আছে। যে আমি একটা কনফারেন্সে কাজ প্রেজেন্ট করছি। সো রিসার্চ এর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কাজ করা গুরুত্বপূর্ণ না। আমি যে কাজটা করি সেটা হচ্ছে প্রেজেন্ট করতে পারাও খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যেটা অনেকেই পারে না। যে আমি একটা জিনিস জানি বা আমি একটা জিনিস পাইলাম। এটা মানুষের সামনে উপস্থাপন করা এটাও খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা যখন কোনো কনফারেন্স পেপার থাকে বা আমি যখন কোনো একটা পোস্টার প্রেজেন্টেশন করলাম, এই জিনিসটা চলে আসলো যে সে কাজটা করছে, সে আবার প্রেজেন্টও করছে। এই। সো সেম মানে এটাও খুবই গুরুত্বপূর্ণ আরকি। সো যাদের পেপার নাই তারা শুধুমাত্র কনফারেন্স পেপার দিয়েও কিন্তু ভালো পজিশন পাইতে পারবে। ফান্ড পজিশন পাইতে পারবে। অবশ্যই আরেকটা প্রশ্ন সে তার নাম সম্ভবত নাজমুন মুনিরাত তনিমা, রিসার্চ পাবলিকেশন কিছুই না থাকলে কিভাবে আগাতে হবে?
দ্যাট মিনস হ্যাঁ, হ্যাঁ আসলে এই রিসার্চ পাবলিকেশন না থাকলে কিভাবে আগাতে হবে এই জিনিসটা একটু যদি আমি ইয়াতে বলি, যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয় বা ইয়াতে হয় যে দেখা যায় রিসার্চ এক্সপেরিয়েন্স থাকে না, এটা আসলে দেখা যায় আমরা হচ্ছে একটা অনার্স লেভেলে যে প্রজেক্ট করি বা ইয়াত করি। সো যখন হচ্ছে কোনো রিসার্চ পেপার কনফারেন্স পেপার নেই, তখন ওই থিসিস যে আমার এক্সপেরিয়েন্সটা আছে ওটা আমি এসবিতে মেনশন করতে পারি যে না আমি আর যদি টোটালি যদি দেখা যায় থিসিসও থাকলো না বা ইয়াও থাকলো না, সেক্ষেত্রে আসলে খুবই ডিফিকাল্ট আর কি জিআর টিআর দিয়ে আগাইতে হইতে পারে, কারণ যেহেতু এটা ফান্ড দিবে আর হচ্ছে রিসার্চ বেস প্রোগ্রামে যদি যাই তাহলে রিসার্চ এক্সপিরিয়েন্স খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আসলে প্রিপারেশনটা আসলে ফোর্থ ইয়ার না, প্রিপারেশনটা হচ্ছে সময় মানে আরো আগে থেকে নেওয়া উচিত। যে আমার যদি ইচ্ছা থাকে যে আমি বাইরে যাব, তাহলে আমার আস্তে আস্তে কোনটা রিসার্চে ইনভলভ হওয়ার চেষ্টা করা উচিত, অথবা রিসার্চে ইনভলভ হতে না পারলেও আমি কিছু স্কিল ডেভেলপ করা উচিত যে না আমি এই স্কিলগুলো জানি বা এই স্কিলগুলো মানে যে স্কিলগুলো আসলে আমি ওই ওই প্রোগ্রামের কাজে কাজে লাগবে। হ্যাঁ, ওরকম কিছু জিনিস স্কিল ডেভেলপ করলে সেগুলো মেনশন করতে পারি যে না আমি কোনো রিসার্চে ইনভলভ করে হই নাই, বাট আমি যেহেতু আমার এখানে স্কোপ নাই বা ল্যাক অফ অপরচুনিটির কারণে আমি এরকম কাজগুলো করতে পারিনি, এভাবে এক্সপ্লেন করতে পারি। বাট আমার ইচ্ছা আছে যার কারণে আমি এই জিনিসগুলো পড়ছি বা আমি এই জিনিসগুলো সেলফ স্টাডি করছি। যেমন আমার ক্ষেত্রে আমি প্রথম এটাই করতাম যে আমি সেলফ স্টাডির মাধ্যমে যে কম্পিটিশনাল যে টেকনিকগুলো আছে এগুলো আমি করছি। হ্যাঁ, সো সেলফ স্টাডির মাধ্যমে আমি এই স্কিলগুলো ডেভেলপ করছি, এই জিনিসগুলো এই করতে হবে, মেনশন করতে হবে আর কি যে সো আমি সবসময় সবার শেষে আর কি তো 3টা প্রশ্ন করি, মানে যারা আমার গেস্ট হিসেবে আসে আর কি এখানে। 3 টাইপের পাবলিক আছে আর কি, মানে ফুল ফান্ডের জন্য আবেদন করার স্টেজ আর কি, যে 3 টাইপের স্টেজে মানুষজন থাকে। একটা স্টেজ হচ্ছে অনার্স পাস করে ফেলছে, আরেকটা স্টেজ হচ্ছে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আছে, তারা কেরিয়ার নিয়ে চিন্তা করতেছে, আরেকটা স্টেজ হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছে। এই 3 স্টেজ তো বিভিন্ন ক্যাটাগরিতে আছে। এখন 3 স্টেজের মানুষের জন্য 3 ধরনের গাইডলাইন। এখন তোর গাইডলাইনটা কি হবে? আমি হচ্ছে সবসময় প্রেফার করি হচ্ছে ফার্স্ট স্টেজে যারা হচ্ছে ফার্স্ট ইয়ারে থাকে। হ্যাঁ, আসলে জিনিসটা হচ্ছে যারা ফার্স্ট ইয়ার আছে তারা অলরেডি হচ্ছে যে যারা ফোর্থ ইয়ার তার থেকে 3 বছর আগাইয়া, এবং যারা হচ্ছে লাস্ট ইয়ারে তাদের থেকে 1 বছর আগাইয়া, সরি মানে 4 বছর আগাইয়া। দ্যাট মিনস তুমি একটা জায়গায় যখন প্রিপারেশন নিচ্ছ, তোমার হচ্ছে 4 বছর অলরেডি তুমি প্রিপারেশন নিচ্ছ আর সে মাত্র শুরু করতেছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে তুমি অলওয়েজ অ্যাডভান্টেজ, অলওয়েজ আগাইয়া। আরেকটা জিনিস হচ্ছে আমি যখন আমি ফার্স্ট ইয়ার থেকে শুরু করব, তাহলে আমি হচ্ছে আস্তে আস্তে নিজের ওই সময়টা পাবো। বাট যখন পাস করে বেরোয় যায় আসলে ওই সময়টা পাওয়া যায় না, তখন হচ্ছে সময় নষ্ট হয় এবং অনেকটা চলে যায়। সো আমি বলবো ফার্স্ট ইয়ারে যখন আসবে, যখন ফার্স্ট ইয়ার থেকে শুরু করবে, তখন আস্তে আস্তে যতটা সম্ভব স্কিল ডেভেলপ করা, নতুন নতুন স্কিল, বা আবার এমন না যে হচ্ছে আমাকে একদম সব কিছু জানতে হবে, যে অ্যাটলিস্ট একটা স্কিল, যে মানে এমন না যে রিসার্চে কিন্তু সার্ভে করতে হলে একটা স্কিল এনাফ একদম। সেটা হচ্ছে এখানে অনেক অনেক বড় বড় প্রফেসর যারা শুধু একটা জিনিস একটা টেকনিকে জানে, ওই টেকনিক দিয়েই তোর অনেক ভালো ভালো রিসার্চ করতেছে। সো সব স্কিল বা সব ডেভেলপ আমার করতে হবে না, আমাকে ওইভাবে করতে হবে। দেন আমাকে যে রিকোয়ারমেন্ট গুলো আছে, যে আমি যদি হায়ার স্টাডি করতে যাবো আমাকে আইএলটিএস দিতে হবে, আমাকে জিআরই দিতে হবে, ওরকম প্রিপারেশন আমাকে নিতে হবে। যে আমি তাহলে আর যত সম্ভব চেষ্টা করতে হবে যে আমি যেভাবে হচ্ছে কি করা যায় আমার রিসার্চে ইনভলভ হওয়া যায় কিনা। সেক্ষেত্রে হচ্ছে এই বড় ভাইদের সাথে বা প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট করার বা কমিউনিকেশন করার চেষ্টা করতে হবে। এরপর আস্তে আস্তে হচ্ছে পেপার পড়ার অভ্যাস করতে হবে যে না আমি। আর যারা হচ্ছে ফোর্থ ইয়ারে আছে তাদের জন্য আসলে সেই সময়টা এমনিতেই থাকে প্রজেক্টের ব্যস্ততা। তারপরে তারা হচ্ছে যখন এদিকে সময় তাদের হচ্ছে আসলে ওরকম প্রিপারেশন হয় না আরকি। আর যারা লাস্ট ইয়ারে থাকে সেক্ষেত্রে তাদের সময়টা অনেক নষ্ট হয় আরকি। যে না আমি হচ্ছে করব, আমার গোছানো, তখন হচ্ছে তার ভিতরে একটা তাড়া থাকে, প্রেশার থাকে। কিন্তু ফার্স্ট ইয়ার থেকে ওই প্রেশারটা থাকে না। যে না আমি হচ্ছে শিখতেছি, আমি আস্তে আস্তে আগাচ্ছি, এইটা আরকি। সো আমি করব যে ফার্স্ট ইয়ার থেকে যদি শুরু করা যায়, এটা হচ্ছে খুবই বেটার আরকি। ওকে, কিছু কমেন্ট ছিল আসলে আমি দেখাইতে পারতেছি না বা আচ্ছা আগাইতে পারতেছি না, কারণ আবার আসলে আজকে শনিবার, ছুটির দিন, কিন্তু আমার ল্যাবে যেতে হবে। আচ্ছা আচ্ছা যাই হোক, মানে এই জন্য আমি আর কমেন্ট নিতে পারলাম না। 3টা কমেন্ট আছে, যদি বন্ধুদের সময় হয় তুই একটু রিপ্লাই দিস তাদের। আচ্ছা আচ্ছা আর আর যদি তোর সময় না হয় পরবর্তীতে আমি যদি পারি আমি রিপ্লাই দিতে পারি। 3টা আচ্ছা কমেন্ট আছে আর কি এখানে। হুম, তো অসংখ্য ধন্যবাদ সরোয়ার, তুই অনেক মূল্যবান সময় দিয়ে এখানে ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে তোর জার্নিটা প্রেজেন্ট করলি। আশা করি এখান থেকে অনেকেই অনেক উপকারী তথ্য পাইছে, বিশেষ করে প্রফেসর ম্যানেজমেন্ট, এসওপি, এলওআর, টোটাল প্রসেসের সম্পর্কে সম্পূর্ণ সুন্দর একটা আইডিয়া তারা লাভ করছে। আসলে তোর অনেক থ্যাংক ইউ আমার সাথে অ্যাটেন্ড করার জন্য। না অবশ্যই। আর আমি হচ্ছে সত্যি বলতে এই যে প্রথমত হচ্ছে আমি যেটা আসলে 2 মিনিট কথা বলি তোর এইটা নিয়ে, যে তোর যে এটা করছো সেটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যেমন এবং এটা এখানে যারা আছে তাদের জন্য আমি বলতেছি, যারা হচ্ছে এখানে অডিয়েন্স আছে বা যারা হচ্ছে অ্যাপলোডের জন্য চিন্তা করতেছে। আসলে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইনফরমেশন আরকি। আমরা হচ্ছে যেটা হচ্ছে কি আমরা হচ্ছে ইনফরমেশন জানি না। এখন কোন একটা জিনিস রিসিভ করার জন্য হার্ড ওয়ার্ক গুরুত্বপূর্ণ। কিন্তু এই হার্ড ওয়ার্ক বা যে কঠোর পরিশ্রম আছে সেটা হচ্ছে
প্রপার ওয়েতে করতে হয়। হ্যাঁ, আমি খালি পরিশ্রম করতে গেলাম বা সেটা যদি আমি দিক নির্দেশনা যদি না জানি, সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে তোর আমি গোলটা অ্যাচিভ করা যায় না। তো সেক্ষেত্রে এই যে এখন তোর তোর পেজ আছে, আমি দেখলাম তুই অনেক ভালো ইয়া করছিস, এরকম যারা হচ্ছে এটা নিয়ে কাজ করছে তারা যদি এরকম এই যে ইনফরমেশন গুলো কালেক্ট করে বা তাদের সাথে কন্ট্যাক্টে থাকে যে না আছে ইয়াতে থাকে আমাকে এইভাবে আগাইতে হবে, আমাকে এইভাবে প্রিপারেশন নিতে হবে, তাহলে এটা একটু গুরুত্বপূর্ণ আর কি। সো আমি যেটা বলতে চাচ্ছি যে কমিউনিকেশন, অর্থাৎ আমাকে হচ্ছে একটা নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে, যে না আমি একা একা না, আমাকে হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমার লাইফে অনেক ধরনের স্ট্রেস আসবে, আমার লাইফে অনেক কিছু ধরনের স্ট্রেস আসবে, ঠিক আছে? তখন এইসব ক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডদের অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এজটা হচ্ছে এরকম। দেন হচ্ছে বড় ভাইদের কাজে লাগবে। বড় ভাইদের কি কারণে কাজে লাগবে? এই যে বললাম আমাকে বড় ভাইরা বিভিন্ন ধরনের গাইড দিবে, নির্দেশনা দিবে, হ্যাঁ। আবার আমার আমার মনে কর আমি সত্যি বলতে কি, আমি এটা কেন বলি, কারণ আমি বিভিন্ন স্টেজে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ছি, ঠিক আছে? আল্লাহর রহমতে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জন আমাকে দেখা গেছে তুলে বা ইয়া করছে, হেল্প করছে। হ্যাঁ, মানে আমি আসলে এদেরকে তো আসলে মনে কর সবার নাম মেনশন করা যায় না বা ইয়া করা যায় না। যেমন আমি যখন তোর ইয়াতে আমি তোকে বললাম যে শুধুমাত্র যে এই ফুল ফান্ড স্কলারশিপ পাইলে যে বাইরে আসা যায় এত কিছু নয়, তাও কিন্তু তোর ফিনান্সিয়াল কিছু ইয়া থাকে। যেহেতু আমার আব্বা হচ্ছে আমার আমি যদি এতটুকু সেটা আমার আব্বার জন্য, আমার আব্বা দীর্ঘদিন যাবত হচ্ছে বাইরের দেশে আছে। সো যখন আমার আব্বা হচ্ছে তোর দেশে আটকা পড়ে যায়, তখন আসলে মনে করে এখানে অনেক একটা স্টেজ আছে, এটা বুঝোস। যদি একটা বছর যদি অনলি ইনকাম সোর্স আর আমি হচ্ছে ফ্রেশ গ্রাজুয়েট, তখন যেমন আমার এক বড় ভাই আছে, আমার এখন বলবো না, মুজাহিদ ভাই, উনি আমাকে প্রচুর হেল্প করছে। শুধুমাত্র যে ফিনান্সিয়াল বা যে কোনো জায়গায় যে কোনো মেন্টাল স্ট্রেস বল বা যে কোনো সিচুয়েশনে আসলে কি এই পার্টিকুলারে লাগে। যেমন আমি জাপানে আসছি, যেমন আমি যখন তোর মনে কর যখন একটা নিউ স্টুডেন্ট আসে বা নিউ জায়গায় আমি যখন আসি, অনেক ধরনের ফিনান্সিয়াল তোর ইয়ে আসে বা অনেক ধরনের ক্রাইসিস আসে, তখন আমাকে হচ্ছে এই যে যেখানে আমার অনেক বড় ভাই আছে যারা আমাকে খুব প্রচুর হেল্প করছে বা ইয়া আছে, তো সবসময় আমার হচ্ছে মনে কর পাশে ছিল বা ইয়া ছিল। তো এই কারণে আসলে নেটওয়ার্কিংটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমি যে শুধুমাত্র যে নিজের রিসার্চ বা নিজের ইয়াতে ফোকাস করবো তা না, আমাকে হচ্ছে আমার যে বন্ডিং বা আমার কমিউনিটির সাথে, আমার আশেপাশের মানুষের সাথে, এই বন্ডিংটা আমাকে ক্রিয়েট করতে হবে। শুধুমাত্র যে আমি তাদের থেকে হেল্প পাবো সে আশা না, আমি তাদের জন্য করব। আজকে তুই করতেছস, ঠিক আছে? তোর মূল উদ্দেশ্য কি? এখান থেকে তোর আসলে কোনো লাভ নেই। উল্টা আমি যদি বলি যে সত্যি বলতে এখানে তোর ধরতে গেলে তোর সময় নষ্ট হয়, যেটা সত্য কথা। তোর এখান থেকে কোনো এক টাকা লাভ নেই, কোনো অ্যাডভান্টেজ নেই। বাট তোর উদ্দেশ্য হচ্ছে কি, কিছু ছেলে আমাদের থেকে অ্যাডভান্টেজ পাবে। সো তোর উদ্দেশ্য হচ্ছে তারাও ইন ফিউচার সেই ছেলেগুলোকে বা যাদের আদার কাউকে কি করবে, গাইড করবে। ইয়েস। এইভাবে যদি একটা ট্রেন ভাবে আমরা যদি তুলতে পারে, বা স্টুডেন্ট যদি আজকে তুই করতেছো, তোর থেকে তোর মাধ্যমে একজন আসলো, সে আবার আরেকজনটা করবে, এইভাবে যদি হেল্প বা কমিউনিটিতে আমরা বিল্ড আপ করতে পারি, আই থিঙ্ক আমাদের দেশ হচ্ছে চেঞ্জ হবে। বা এখন যে আছে, তারপরেও অনেকেই বলে যে বাংলাদেশের মানুষ খারাপ, আমি মনে করি যে না, আসলে বাংলাদেশের মানুষ যথেষ্ট ভালো। এবং সেটা যদি বলি যে আমি মনে হয় এটা খুবই কম আছে, বাংলাদেশের মানুষ খুব হেল্পফুল হয়। হ্যাঁ, মানে যখন কোনো বিপদে কারো কাছে চাওয়া হয়, যে মানে মানে এটা খুবই মানে অনেক মানে বেসিক্যালি অনেকে বলে যে না আমার ইয়ারা খারাপ, মানে বাঙালিদের দেখতে পারে না। বাট আমি এটা খুবই মানে অপছন্দ করি যে না, ভালো খারাপ মিলিয়ে মানুষ। বাট আমি মনে করি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই ভালো। আমি যখন কারো কাছে কোনো হেল্প চাই বা কোনো যখন হেল্প নেই, আমাকে ম্যাক্সিমাম মানুষ হেল্প করে, আমাকে অ্যাটলিস্ট গাইড দেয়। অন্যান্য দেশে কিন্তু এটা নাই, অন্যান্য দেশে না, পড়ে থাকলেও কেউ আসবে না, ঠিক আছে? না। বাংলাদেশের মানুষ অ্যাটলিস্ট এই জিনিসটা করে। হ্যাঁ, অনেকেই ইয়াতে আছে, আমার সাথে দ্বিমত হবে বা ইয়া হবে, বাট আমি মনে করি যদি সবাইকে পজিটিভ ভাবে নিয়ে যেতে পারি আমরা, সবাই হচ্ছে পজিটিভ। এবং আমি যদি সবার কারোর জন্য করার চেষ্টা করি, সে আমার জন্য করবে। সো আমি এটাই বলতে চাচ্ছি লাস্ট কথা, যে রিসার্চ বা লেখাপড়ার পাশাপাশি একটা কমিউনিটি বিল্ড আপ, অর্থাৎ প্রত্যেকের সাথে যোগাযোগ রাখা এবং ইনফরমেশন গুলো কালেক্ট করার জন্য এই যে বড় ভাই বা ফ্রেন্ড বা জুনিয়র, ইভেন জুনিয়র সবার সাথে হচ্ছে কমিউনিকেশন রাখাটা গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ স্যার। হ্যাঁ, আর অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের, যে সবাই এতক্ষণ পর্যন্ত সময় নিয়ে আমাদের ইভেন্টটি দেখলেন। আজকের মতো শুভ বিদায়। আবার হ্যাঁ। দেখা হবে আগামী সপ্তাহে। গুড বাই।